আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা জ্যামিতির মৌলিক ধারণা এই সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার এই দুই দিকে সর্বমোট 22টি টপিকস লেখা রয়েছে। আজকের পর্বে আমরা এই 22টি টপিকস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা যদি এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে জ্যামিতি। এই জ্যামিতি কি? জ্যামিতি দুইটি শব্দকে আমরা যদি একসাথে করি তাহলে জ্যামিতি হয়। একটি হচ্ছে জ্যা আর একটি হচ্ছে মিতি। জ্যা বলতে বোঝানো হয় ভূমি আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে জ্যামিতি দুইটিকে যদি আমরা একসাথে করি তাহলে হয় ভূমির পরিমাপ। তাহলে ভূমির পরিমাপ থেকে, ভূমির পরিমাপের আলোচনা থেকেই মূলত জ্যামিতির উদ্ভব ঘটে। খ্রিস্টপূর্ব 300 অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড তার এলিমেন্টস নামক পুস্তকের 13টি খণ্ডে এই জ্যামিতির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মূলত কিছু মৌলিক ধারণা বা স্বতঃসিদ্ধের উপর নির্ভর করে জ্যামিতিক অঙ্কন করা এবং যুক্তি দ্বারা সেই জ্যামিতিক অঙ্কনের নির্ভুলতা যাচাই করাই হলো ইউক্লিডের এই জ্যামিতিক মৌলিক ধারণার মূল প্রতিপাদ্য বিষয়। কিন্তু বর্তমানে জ্যামিতির বহুমাত্রিক বিস্তৃতি ঘটেছে। আজকে আমরা এই 22টি টপিকস নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে যেটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্থান, তল, রেখা ও বিন্দু। আমরা একসঙ্গে এই 4টি বিষয় নিয়ে আলোচনা করব। সবার প্রথমে স্থান নিয়ে আমরা আলোচনা করব। প্রতিটি বস্তুই কিছু না কিছু জায়গা দখল করে। তাহলে আমরা এখন শিখব ঘনবস্তু কাকে বলে। যেমন এই যে আমার হাতে একটি আমরা ডাস্টার নিয়ে আসলাম, যদি এখানে একটা ইট নিয়ে আসতে পারতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো, কিন্তু ইট তো আনা সম্ভব না। ইট যদি এখন পড়ে ভেঙে যায় তাহলে তো সমস্যা। তাহলে আমরা একটা ডাস্টার নিয়ে আসলাম, এটা এখন পড়ে গেলেও কোনো সমস্যা নাই। তাহলে একটি ডাস্টার হচ্ছে একটি ঘনবস্তু। কেন ঘনবস্তু? তার কারণ যদি কোনো বস্তুর এই দৈর্ঘ্য, প্রস্থ এবং তার উচ্চতা থাকে তখন তাকে আমরা বলবো ঘনবস্তু। আমি আবারও বলি, কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা উচ্চতা থাকলে সেই বস্তুটিকে বলা হয় ঘনবস্তু। তাহলে ঘনবস্তু বলতে আমরা ইট বুঝবো, ডাস্টার বুঝবো, কাগজ, বই, তারপর হচ্ছে জ্যামিতির বক্স। তাহলে এই বিভিন্ন বিষয় হচ্ছে আমরা ঘনবস্তু বলবো। তাহলে স্থান বলতে মূলত বোঝানো হয় কোনো বস্তু, নির্দিষ্ট আকারের কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে তাকেই বলা হয় স্থান। এরপরে হচ্ছে তল। তল কি? এই যে আমরা একটু আগে যে আমরা ঘনবস্তু শিখলাম, এই ঘনবস্তুর মধ্যে সর্বমোট 6টি তল রয়েছে। কেন? তার কারণ একটি ঘনবস্তুর এটি হচ্ছে একটি পৃষ্ঠ, তারপর এটি হচ্ছে একটি পৃষ্ঠ, এটি একটি পৃষ্ঠ, এইভাবে করে সর্বমোট 6টি পৃষ্ঠ রয়েছে। কিভাবে? একটি পৃষ্ঠ, 2টি, 3টি, 4টি, 5টি এবং এই সর্বশেষ 6টি। অর্থাৎ একটি ঘনবস্তুর 6টি পৃষ্ঠ রয়েছে, আর এই এক একটি পৃষ্ঠকে বলা হয় এক একটি তল। তাহলে 6টি পৃষ্ঠ, তাহলে তল কয়টি? একটি ঘনবস্তুর 6টি তল। তাহলে এই পৃষ্ঠগুলোকেই আমরা বলবো তল। এরপর আমরা শিখব রেখা। রেখা কি? রেখা হচ্ছে এই একটি তল এবং এই একটি তল, এই দুইটি তল ঠিক যেখানে এসে মিলিত হয়েছে, এই যে মিলিত স্থান, এই মিলিত স্থানে একটি রেখার মতো তৈরি হয়, একটি দাগের মতো তৈরি হয়। এটি হচ্ছে রেখার প্রতিরূপ। অর্থাৎ একটি তল এবং আরও একটি তল, এই দুইটি তল ঠিক যেখানে এসে মিলিত হয় সেই স্থানে একটি যেটা উৎপন্ন হয় তাকেই আমরা বলবো রেখা বা রেখার প্রতিরূপ। এরপরে বিন্দু কি? বিন্দু হচ্ছে এখানে কি তৈরি হইলো? এখানে একটি রেখা তৈরি হইলো। এইরকম 3টি রেখা, ভালো করে বুঝতে হবে, এরকম 3টি রেখা, একটি রেখা, 2টি রেখা এবং এখান থেকে একটি 3টি রেখা। এই 3টি রেখা ঠিক যে স্থানে মিলিত হয়, আমি আবারও বলতেছি, একটি রেখা, 2টি রেখা এবং 3টি রেখা, এই 3টি রেখা যে স্থানে মিলিত হয় সেখানে একটি ক্ষুদ্রাকৃতির একটি কোণা তৈরি হয় বিন্দুর মতো। এই যে ক্ষুদ্রাকৃতির অবস্থান, এটিকেই আমরা বলবো বিন্দু। এটিকে যদি আমরা এখন এখানের মধ্যে এঁকে দেখাই তাহলে আমরা দেখাবো এইভাবে। তাহলে এই যে এখানের মধ্যে আমরা এই একটি রেখা, এটি একটি রেখা এবং এটি একটি রেখা, এই 3টি রেখা ঠিক যে স্থানে মিলিত হয় এটি একটি ক্ষুদ্রাকৃতির একটি অবস্থান, আর এটিকেই আমরা বলবো বিন্দু। তাহলে এখানে একটি বিন্দু উৎপন্ন হয়। ঠিক একই রকমভাবে এখানে যদি আমরা একটি রেখা, 2টি রেখা
একই রকমভাবে যদি আরও একটি রেখা এখানে মিলিত করি, তাহলে 1 2 3 এই তিনটি রেখা যেখানে মিলিত হয় এই স্থানে যেটি উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলবো বিন্দু। তাহলে আমরা কি শিখলাম? স্থান, তল, রেখা ও বিন্দু বলতে আমরা কি বুঝবো? স্থান বলতে বুঝবো যে যদি নির্দিষ্ট আকারের কোনো বস্তু যতটুকু জায়গা দখল করবে তাই হচ্ছে স্থান। তল কি? তল হচ্ছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে কিন্তু বেধ বা উচ্চতা নেই। যেমন এই যে এটি হচ্ছে একটি তল, আমরা একটু আগে যেরকম দেখালাম ডাস্টারের একটি তল, তাহলে একটি তলের আমরা বলতে পারবো যে সেটি কতটুকু লম্বা, কতটুকু আবার চওড়া, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ বলতে পারবো, কিন্তু সেটি কতটুকু উচ্চতা রয়েছে তার সেটা কিন্তু বলা যাবে না। তাহলে যার দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে কিন্তু বেধ বা উচ্চতা নেই তাকে বলা হয় তল। আর রেখা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব, এই জন্য এখন বলতেছি না। বিন্দু কি? বিন্দু হচ্ছে যার শুধুমাত্র অবস্থান আছে, যেমন এই যে একটি বিন্দু, তাহলে এটির কি শুধুমাত্র অবস্থান আছে, যে এটি এখানে অবস্থান করতেছে কিন্তু এটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই। তাহলে যার শুধুমাত্র এই অবস্থান আছে তাকে আমরা বলবো বিন্দু। আর ঘনবস্তু বলতে বোঝানো হয় যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা উচ্চতা দুইটিকে একই অর্থে প্রকাশ করা হয়। তাহলে যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা উচ্চতা রয়েছে সেই বস্তুকে আমরা বলবো ঘনবস্তু। তাহলে আমরা আশা করি স্থান, তল, রেখা ও বিন্দু নিয়ে আমরা ধারণা পেলাম। এখন আমরা আলোচনা করব রেখা, রেখাংশ ও রশ্মি, এই তিনটি টপিকস নিয়ে একসঙ্গে আমরা আলোচনা করব। তাহলে এখানে সবার প্রথমে আমরা এখন আলোচনা করব রেখা নিয়ে। যে রেখা কি সেটি হচ্ছে, আমরা যদি এখন এখানে একটি এভাবে আঁকি এবং যদি তার নাম দিই যে এদিকে এ এবং এইদিকে বি, তাহলে এই যে আমরা যে চিত্রটি আঁকলাম এই চিত্রটি হচ্ছে একটি সরল রেখা। এ বি একটি সরল রেখা, কিন্তু এটিকে একটি রেখা বলা হয়। রেখার আমরা দেখতেছি যে এটির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। দৈর্ঘ্য নেই বলতে কি বোঝানো হয়? এটা হচ্ছে এই তীর চিহ্ন দ্বারা বোঝানো হয় যে এই রেখাটি এই দিকে যত দূর ইচ্ছা বাড়ানো যাবে। এই তীর চিহ্ন দ্বারা বোঝানো হয় যে এখানেই শেষ হয়ে গেছে তা না। তীর চিহ্ন দ্বারা বোঝানো হয় এই দিকে যত দূর ইচ্ছা বাড়ানো যাবে। এই তীর চিহ্ন দ্বারা বোঝানো হয় এখানে শেষ হয়ে গেছে তা না, এই দিকে যত ইচ্ছা তত বাড়ানো যাবে। অর্থাৎ এটি একটি রেখা, দুই দিকে যত দূর ইচ্ছা বাড়ানো যায়। তাহলে তার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। আমরা বলতে পারবো না যে এটি 10 সেন্টিমিটার বা এটি 15 সেন্টিমিটার, এটা বলা যাবে না। কারণ কি? কারণ এই তীর চিহ্ন দ্বারা বোঝানো হবে যে এটা এই দিকে আরো বাড়ানো যাবে। আমরা এখানে পর্যন্ত আঁকলাম, এটি আরো বাড়ানো যাবে, এটাও এদিকে আরো বাড়ানো যাবে। তাহলে এজন্য এটার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, এটি 1 নম্বর পয়েন্ট। এই রেখা, রেখাংশ, রশ্মি এই তিনটিরই আমরা দুইটি বৈশিষ্ট্য শিখব। এই দুইটি বৈশিষ্ট্যের মাধ্যমেই আমরা এই তিনটি জিনিসকে আলাদা করতে পারবো যে কোনটাকে আমরা কি বলবো। রেখা হচ্ছে যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, এটা কোথায় শেষ হবে আমরা জানি না, যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং যার প্রান্তবিন্দু নেই। প্রান্তবিন্দু বলতে কি বোঝানো হয়? প্রান্তবিন্দু বোঝানো হয় যে একদিকে ঠিক শেষে আমরা যে বিন্দুটাকে আঁকবো, মনে করেন যে এটা আমরা আঁকলাম, তাহলে এটাকে আঁকার পরে এখানটাতে আমরা শেষ করে দিলাম, আমরা বলে দিলাম যে এখানে শেষ, তাহলে এটা হচ্ছে একটি প্রান্তবিন্দু। এই দিকে এখানে শেষ, তাহলে এইদিকে হচ্ছে এটা প্রান্তবিন্দু। তাহলে যখন আমরা একদিকের শেষ যেই বিন্দুটি আঁকবো সেটি হচ্ছে প্রান্তবিন্দু, আরেক দিকের শেষ যেই বিন্দুটি আঁকবো সেটি হচ্ছে প্রান্তবিন্দু। তাহলে একটি রেখার কোনো প্রান্তবিন্দু নেই। কেন নেই? তার কারণ এই রেখাটি কোথায় শেষ হবে সেটা আমরা জানি না। এখানে তীর চিহ্ন দেওয়া, অর্থাৎ এটা এইদিকে আরো বাড়ানো যাবে। তাহলে বাড়ানো যদি যায় তাহলে কোথায় শেষ হবে আমাদের জানা নেই, তাহলে আমরা প্রান্তবিন্দু আঁকতে পারবো না। ঠিক একই রকম ভাবে এটা এই দিকে কত দূর যাবে সেটা আমাদের জানা নাই, তাহলে এই দিকে আমরা প্রান্তবিন্দু কোথায় দিব আমরা বলতে পারবো না। তাহলে একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং প্রান্তবিন্দু নেই, এই দুইটি বৈশিষ্ট্য। একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং প্রান্তবিন্দু নেই। তাহলে আমরা রেখা কাকে বলবো? যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং প্রান্তবিন্দু নেই। নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং প্রান্তবিন্দু নেই, তাকেই আমরা বলবো রেখা। তাহলে এটা আমরা রেখা শিখলাম। এখন আমরা এখানে যদি আরেকটা চিত্র এইভাবে আঁকি, এটার নামও আমরা দিলাম এ এবং বি, অর্থাৎ এ বি। এখন এটাকে আমরা কি বলবো? আমরা এটাকে বলবো রেখাংশ। কেন রেখাংশ বলবো? তার কারণ আমরা দেখতেছি যে এখানে
এই দিকে এখানে শেষ হয়েছে নির্দিষ্ট, এখানেই শেষ, এই দিকে এখানে শেষ নির্দিষ্ট করা। তাহলে যেহেতু এটা শেষ হয়েছে, আমরা জানি যে এখানে শেষ এখানে শেষ, তাহলে এই সম্পূর্ণটাকে আমরা মেপে বলতে পারবো যে এটা কতটুকু, এটা বলা যাবে। তাহলে এটার দৈর্ঘ্য আছে, এটির দৈর্ঘ্য আছে এবং দুই দিকেই প্রান্তবিন্দু আছে, একটি প্রান্তবিন্দু আরেকটি প্রান্তবিন্দু, অর্থাৎ এই দিকে শেষ হচ্ছে এখানে আর এই দিকে শেষ হচ্ছে এখানে, তাহলে দুইটি প্রান্তবিন্দু রয়েছে। তাহলে আমরা বলবো যার নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে এবং দুইটি প্রান্তবিন্দু রয়েছে, যার নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে এবং দুইটি প্রান্তবিন্দু রয়েছে তাকে আমরা বলবো রেখাংশ। অর্থাৎ বলতে গেলে রেখার একটা অংশ হয়ে গেল, কারণ একটি রেখাকে তো আমরা অনেক বড় করতে পারি, তাহলে সেখান থেকে একটা নির্দিষ্ট একটা অংশ যদি আমরা আলাদাভাবে কেটে দেই, তাহলে এই যে দুইটি প্রান্তবিন্দু এবং তাকে আমরা মেপে বলতে পারবো কতটুকু দৈর্ঘ্য, তাহলে এটিকে আমরা বলবো রেখাংশ। যার নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে এবং দুইটি প্রান্তবিন্দু রয়েছে তাকে বলা হয় রেখাংশ। এখন আমরা শিখব রশ্মি নিয়ে। রশ্মি কাকে বলে? এখানে আমরা বলা যাবে না যে রশ্মি, রশ্মি না, এটা হচ্ছে রশ্মি। তাহলে রশ্মি কি? রশ্মি হচ্ছে, আমরা এখন একটা চিত্র আঁকবো, তাহলে আমরা এখানের মধ্যে একটি চিত্র আঁকলাম, এটির নাম আমরা এ বি দিব, এ বি, এটাকে বলা হবে রশ্মি। কেন এটাকে রশ্মি বলা হবে? রশ্মি বলা হয় যার একটি প্রান্তবিন্দু রয়েছে, ভালো করে খেয়াল করবেন, রেখাংশতে দুইটি প্রান্তবিন্দু, অর্থাৎ দুই দিকেই সে শেষ হয়েছে, এদিকের শেষ বিন্দু এদিকের শেষ বিন্দু, কিন্তু রশ্মির একদিকের প্রান্তবিন্দু থাকবে আরেক দিকের প্রান্তবিন্দু থাকবে না। এই তীর চিহ্ন দ্বারা বোঝানো হয় এটা এইদিকে যত দূর ইচ্ছা বাড়ানো যাবে, অর্থাৎ রশ্মির ক্ষেত্রে যে কোনো একদিকে যত দূর ইচ্ছা বাড়ানো যায় অবশ্যই আরেক দিকের প্রান্তবিন্দু থাকতেই হবে। এখন আমরা তো রশ্মিটা এইভাবে আঁকলাম, আমরা কিন্তু চাইলে এটাকে উল্টিয়ে এইভাবে করে আঁকতে পারতাম, অর্থাৎ এই দিকের তীর চিহ্ন দিতাম, এইদিকে প্রান্তবিন্দু দিতাম, তাহলে রশ্মি বলা হয়। তাহলে রশ্মির ক্ষেত্রে আমরা কি দেখলাম? রশ্মির ক্ষেত্রেও কিন্তু দৈর্ঘ্য নাই। কেন দৈর্ঘ্য নাই? কারণ আমি যখন মাপা শুরু করব, আমরা এখান থেকে মাপা শুরু করলাম যে এটা কতটুকু মাপবো, কিন্তু এখন যদি এটাকে যদি আরো বাড়াই তাহলে এটা কোথায় গিয়ে শেষ হবে সেটা তো আমরা বলতে পারবো না, তাহলে এটা নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। যদি দুই দিকেই প্রান্তবিন্দু থাকতো আমরা তাকে মাপতে পারতাম, কিন্তু এটা যেহেতু একদিকে প্রান্তবিন্দু আছে আরেক দিকে প্রান্তবিন্দু নাই, অর্থাৎ এটার দৈর্ঘ্য কত হবে সেটা বের করা যাবে না। তাহলে রশ্মির ক্ষেত্রে দৈর্ঘ্য থাকবে না এবং একটি মাত্র প্রান্তবিন্দু থাকবে। তাহলে রশ্মি কাকে বলা হবে? যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং একটি মাত্র প্রান্তবিন্দু রয়েছে তাকে বলা হবে রশ্মি। তাহলে রেখা, রেখাংশ, রশ্মি, এই তিনটা জিনিসের মধ্যে কিন্তু আমরা মাত্র দুইটা করে বৈশিষ্ট্য বললাম, তিনটার মধ্যে দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান, সেটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রান্তবিন্দু। দৈর্ঘ্য এবং প্রান্তবিন্দু এই দুইটার আলাদা আলাদা হয়ে গেলেই রেখা, রেখাংশ, রশ্মি তিনটা তিন রকমের নাম হয়ে যায়। তাহলে আমরা আরেকবার তিনটা বলে দিই, সেটা কি? সবার প্রথমে রেখা। রেখা কি? রেখা হচ্ছে যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং প্রান্তবিন্দু নেই, দুইটাই নেই, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং প্রান্তবিন্দু নেই, তাকে বলা হবে রেখা। যার নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে, যার নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে এবং দুইটি প্রান্তবিন্দু রয়েছে তাকে বলা হবে রেখাংশ। আর রশ্মি বলা হয় যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং একটি মাত্র প্রান্তবিন্দু রয়েছে তাকে বলা হবে রশ্মি। তাহলে আমরা 2 নাম্বার যে টপিকস রেখা, রেখাংশ ও রশ্মি নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করলাম। তাহলে এখন আমরা আলোচনা করব আমাদের 3 নাম্বার টপিকস কোণ নিয়ে। আমরা ইতিমধ্যে 1 নাম্বার এবং 2 নাম্বার শেষ করলাম, এখন আমরা 3 নাম্বার নিয়ে আলোচনা করব। 3 নাম্বারে বলা হয়েছে কোণ। কোণ কি? কোণ হচ্ছে একই সমতলে দুইটি রশ্মি। কয়টি রশ্মি? দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে যা উৎপন্ন হয় তাকেই বলা হয় কোণ। যেমন আমরা একটি চিত্র আঁকি, এখানে আমরা একটি রশ্মি আঁকলাম এবং এখানে আমরা আরও একটি রশ্মি আঁকলাম, দুইটি রশ্মি, এটি একটি রশ্মি এবং এটি আরেকটি রশ্মি। এই দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়েছে, এই রশ্মির প্রান্তবিন্দু, এই রশ্মির প্রান্তবিন্দু, দুইটি রশ্মি একই অর্থাৎ একটি বিন্দুতে মিলিত হয়। তাহলে একটি বিন্দুতে মিলিত হওয়ার কারণে এখানে যা উৎপন্ন হয় তাকেই বলা হয় কোণ। তাহলে দুইটি রশ্মি একই সমতলে, দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে যা উৎপন্ন হয় তাকে বলা হয় কোণ। আমরা যদি এটির নাম দিই, এখানে এ, এখানে বি এবং এখানে সি দিলাম, তাহলে মূলত এই কোণ হচ্ছে বি কোণ
কিন্তু এটির নাম যদি আমরা সম্পূর্ণভাবে বলতে চাই তাহলে বলতে হবে কোণ ABC। তাহলে একই সমতলে দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে যা উৎপন্ন হয় তাকে বলা হয় কোণ। তাহলে এই কোণের ক্ষেত্রে এই যে দুইটি রশ্মি, তাহলে আমরা বলবো এই দুইটি রশ্মিকে এই কোণের দুইটি বাহু। এই যে কোণ ABC, এই কোণের দুইটি বাহু হচ্ছে AB বাহু এবং BC বাহু। রশ্মি দুইটিকে এই কোণের দুইটি বাহু এবং এই দুইটি রশ্মির যে প্রান্তবিন্দু যেখানে মিলিত হয়েছে তাকে বলা হবে শীর্ষবিন্দু। অর্থাৎ দুইটি বাহু ঠিক যে বিন্দুতে মিলিত হবে তাকে আমরা কি বলবো? শীর্ষবিন্দু। দুইটি বাহু যে বিন্দুতে মিলিত হয় সেই মিলিত এই বিন্দুটাকে বলা হবে শীর্ষবিন্দু। আমরা এখানে লিখি, তাহলে তাকে কি বলা হবে? শীর্ষবিন্দু বলা হবে। তাহলে আমরা কোণ নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব সরল কোণ নিয়ে। সরল কোণ কি? তাহলে সরল কোণ বলা হয় দুইটি পরস্পর বিপরীত রশ্মি, দুইটি পরস্পর বিপরীত রশ্মির সাধারণ প্রান্তবিন্দুতে যা উৎপন্ন হয় তাকে বলা হয় সরল কোণ। যেমন আমরা এখানের মধ্যে একটি রশ্মি আঁকলাম, ঠিক তাহলে এটি কি? এটি হচ্ছে তার প্রান্তবিন্দু। তাহলে এই রশ্মির বিপরীত রশ্মি আমরা আঁকবো এই বিন্দুতে, তাহলে বিপরীত রশ্মি কি হবে? ঠিক তার উল্টাটা হবে এখানটাতে। তাহলে যদিও আমার এটা সোজা হয় নাই, কিন্তু এটা সোজা হবে। তাহলে একটি রশ্মি এবং তার বিপরীত রশ্মি, দুইটি পরস্পর বিপরীত রশ্মির সাধারণ প্রান্তবিন্দুতে, সাধারণ প্রান্তবিন্দু অর্থাৎ এই রশ্মির প্রান্তবিন্দু, এই রশ্মির প্রান্তবিন্দু একই জায়গাতে, এই প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় সরল কোণ। যদি আমরা এটির একটি নাম দিতে চাই তাও দিতে পারি। পি, এই বিন্দুটাকে আমরা দিব ও এবং এখানে লিখব কিউ। তাহলে এই সরল কোণটার নাম কি হবে? কোণ POQ একটি সরল কোণ। অর্থাৎ দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের প্রান্তবিন্দুতে যে কোণটি উৎপন্ন হয় তাকে বলা হয় সরল কোণ, এবং সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি এটিকে চাঁদা দিয়ে মাপি তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে শুরু করে এখান পর্যন্ত 180 ডিগ্রি হবে। একটি সরল কোণ 180 ডিগ্রি হয়। তাহলে আমরা কোণ নিয়ে আলোচনা করলাম এবং সরল কোণ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব সন্নিহিত কোণ কাকে বলে। তাহলে সন্নিহিত কোণ বলা হয় যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলা হয়। এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে বলা হয়েছে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয়, অর্থাৎ সন্নিহিত কোণের ক্ষেত্রে দুইটি কোণ আসবে, দুইটি কোণ যুক্ত হয়ে সন্নিহিত কোণ তৈরি হবে। কিন্তু কিভাবে যুক্ত হবে সেটা আমরা এখন দেখব। তা হচ্ছে আমরা এখানে যদি একটা কোণ তৈরি করি, এই হচ্ছে আমরা একটি কোণ তৈরি করলাম, তাহলে এই কোণের শীর্ষবিন্দু কোনটা? এইটা আমরা জানি, একটু আগে আমরা শিখলাম, এটা হচ্ছে শীর্ষবিন্দু। দুইটি বাহু ঠিক যেখানে মিলিত হয় সেখানে যে বিন্দুটি তাকে আমরা বলি শীর্ষবিন্দু। এখন যদি আমরা এই বাহুটিকে বাদ দিয়ে আমরা যদি এখানে আরেকটা কোণ তৈরি করি, এটি একটি রশ্মি আবার এটি একটি রশ্মি, দুইটি রশ্মি, তাহলে আমরা এখানে কয়টা কোণ তৈরি করলাম? দুইটা কোণ তৈরি করলাম। এটা হচ্ছে একটা এবং এটা হচ্ছে আরেকটা। আমরা নাম দিই, আমরা যদি নাম দিই তাহলে AOB আবার BOC, আমরা এইভাবে করে নাম দিলাম যে এখানে আমাদের দুইটা কোণ। কি কি সেটা? একটা হচ্ছে AOB, এইটা একটা কোণ, এবং আরেকটা হচ্ছে BOC, এইটা আরেকটা কোণ। দুইটা কোণ এখানে। তাহলে দুইটি কোণের একটি যে শীর্ষবিন্দুগুলো কিন্তু এক জায়গাতে মিলিত হয়েছে। খেয়াল করলে দেখবেন এই কোণের শীর্ষবিন্দু, এই কোণের শীর্ষবিন্দু। তাহলে আমরা এখানে কি বললাম? যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয়, এই কোণের শীর্ষবিন্দু যা, এই কোণের শীর্ষবিন্দু ও তা একই শীর্ষবিন্দু, যদিও কোণ দুইটা কিন্তু শীর্ষবিন্দু একটাই, এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে। এখন আমাদেরকে জানতে হবে সাধারণ বাহু কাকে বলে। সাধারণ বাহু বলা হয় এই যে দুইটি কোণ, যদি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই কোণের একটি বাহু হচ্ছে BO বাহু, এই কোণের একটি বাহু হচ্ছে BO বাহু। অর্থাৎ দুইটা কোণের মধ্যেই এই বাহুটা রয়েছে, এই কোণের মধ্যে এই বাহুটা রয়েছে, আবার এই কোণের মধ্যেও এই বাহুটা রয়েছে। তাহলে দুইটি কোণের মধ্যেই একটি বাহু অবস্থিত। তাহলে যেহেতু দুইটা কোণের মধ্যে একই বাহু রয়েছে তাকেই বলা হয় সাধারণ বাহু।
যদি দুইটি বাহুর মধ্যে একই বিন্দু থাকে তাকে আমরা বলি সাধারণ বিন্দু, যদি দুইটি কোণের মধ্যে একই বাহু থাকে তাকে আমরা বলি সাধারণ বাহু। তাহলে এখানে বলা হয়েছে যে যদি কোণ দ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, খেয়াল করলে দেখবেন এই বাহুর বিপরীত দিকে এখানে একটা কোণ, এই বাহুর বিপরীত দিকে একটা কোণ, তাহলে কোণ দ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তাহলে দুই পাশে বিপরীত পাশে, এইটার বিপরীতে এইটা, এইটার বিপরীতে এইটা, তাহলে সাধারণ বাহুর বিপরীত পাশে যদি কোণ দ্বয় অবস্থান করে তখন ওই কোণ দ্বয়কে, শব্দটা খেয়াল করেন, দ্বয় মানে ওই দুইটি কোণ কি, ওই কোণ দ্বয়কে সন্নিহিত কোণ বলা হয়। তাহলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু যদি থাকে এবং যদি সাধারণ বাহুর বিপরীত পাশে দুইটি কোণ অবস্থান করে তখন ওই দুইটি কোণকে একে অপরের সন্নিহিত কোণ বলা হয়। তাহলে আমরা সন্নিহিত কোণ কি তা বুঝলাম। তাহলে আমরা এখন লম্ব সমকোণ এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। দুইটি কি সেটি নিয়ে আলোচনা করব। সবার প্রথমে সমকোণ কাকে বলে? যদি একই রেখার উপর, খেয়াল করতে হবে, যদি একই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ। যেমন আমরা যদি একটা চিত্র এখানে আঁকি, তাহলে আমরা একটা রেখা আঁকলাম, তাহলে এখানে বলা হয়েছে একই রেখার উপর, ঠিক আছে, একই রেখা আঁকলাম, একটা রেখা আঁকলাম, এই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়। এই যে শব্দটা এখানে বলল পরস্পর সমান হয়, আমরা একটু আগে যে দুইটা কোণ আঁকলাম সেখানে এই দুইটা কিন্তু সন্নিহিত কোণ ছিল। তাহলে এখন এই দুইটা কোণ যে সমান হইতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। সন্নিহিত কোণ দুইটি সমান হতেই হবে এমন কোনো কথা নেই। একটি ছোট একটি বড়, আমরা তো এটা এইভাবে দিছি, আমরা চাইলে এটাকে আরও এদিক থেকে দিতে পারতাম। কিন্তু সমকোণের ক্ষেত্রে শর্ত হচ্ছে অবশ্যই পরস্পর সমান হইতে হবে। সন্নিহিত কোণ দুইটিকে অবশ্যই পরস্পর সমান হইতে হবে। তাহলে যদি সমান হইতে হয় তাহলে কি করতে হবে? আমাকে এই যে রেখাটা, এই রেখাটাকে সমান দুই ভাগে আমি করব। আমি যদি এখন সোজা করে দেই তাহলে সমান দুই ভাগ হবে, কিন্তু আমি যদি একটু বাঁকা করে দিই তাহলে কি সমান দুই ভাগ হবে? হবে না। যেমন এটা দিলাম একটা রেখা, আমি যদি এখন এইভাবে করে দিই তাহলে কি হবে? দুইটি কি সমান হইল না? এখানে একটা কোণ তৈরি হইল, এখানে একটা কোণ তৈরি হইল, কিন্তু এই কোণটা ছোট, এই কোণটা বড় হয়ে গেল। আবার যদি এটার উল্টা করে দিই, যেমন এইভাবে করে যদি দিই তাহলে কি হবে? এখানে একটা ছোট কোণ, এখানে একটা বড় কোণ হবে না। সমকোণের ক্ষেত্রে শর্ত হলো অবশ্যই এই দুইটি কোণকে সমান হইতে হবে। তাহলে সমান হইতে হলে কি করতে হবে? আমাকে একটি এখানের মধ্যে একটা রেখা আঁকতে হবে। একটা রেখা আমরা আঁকলাম, তাহলে সরল রেখা অর্থাৎ সোজা করে আঁকলাম। তাহলে এই যে সরল রেখা আঁকলাম এটা কোনো বাঁকাতেরা হয়নি, সোজা করে আঁকলাম, যার কারণে দুই দিকে যে দুইটি কোণ উৎপন্ন হবে এই দুইটি কোণ সমান সমান হবে। এদিকে যতটুকু এই দিকেও ততটুকু। আমরা জানি যে সম্পূর্ণটা মিলে একটা সরল কোণ হয়, আর সরল কোণকে যখন আমরা সমান দুই ভাগে ভাগ করে দেই তখন সমকোণ হয়ে যায়। এটা এক সমকোণ, এটা এক সমকোণ। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এখানেও 90 ডিগ্রি আবার এখানেও 90 ডিগ্রি। তাহলে দুইটি সমকোণ মিলে একটি সরল কোণ তৈরি হয়। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা সমকোণ শিখতেছি। যদি একই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ। তাহলে এখানের মধ্যে দুইটা কোণ আছে, এটা একটা কোণ, এটা একটা কোণ, আমরা একটা নাম দিই তাহলে অনেক সুবিধা হবে। পি ও আর, আর এখানে দিই কিউ। তাহলে কি হবে? এই কোণের নাম হচ্ছে পি ও কিউ আর এই কোণের নাম হচ্ছে আর ও কিউ। তাহলে দুইটি আলাদা আলাদা কোণ। তাহলে এখানের মধ্যে আমরা দেখলাম এই দুইটি কোণ একটি রেখার উপরে অবস্থিত, একই রেখার উপরে দুইটি কোণ অবস্থিত। তাহলে এবং এই দুইটি কোণ যে অবস্থিত এই দুইটি কোণ কিন্তু সমান, কারণ আমরা এখানের মধ্যে একটা সরল রেখা আঁকলাম যার কারণে সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এইদিকেও সমান এইদিকেও সমান, তাহলে দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, যার কারণে এই দুইটি কোণকে প্রত্যেকটিকে সমকোণ বলা হবে। এটি একটি সমকোণ, এটিও একটি সমকোণ। এখানে এই কথাটি বলা হয়েছে যে কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ। এটি একটি সমকোণ, এটি একটি সমকোণ। তাহলে আমরা সমকোণ শিখলাম। এখন শিখব লম্ব কাকে বলে। লম্ব বলা হয় সমকোণের বাহু দুইটি পরস্পরের উপর লম্ব, অর্থাৎ
এটি একটি সমকোণ, এটি একটি সমকোণ। আমরা এখন এই সমকোণটি নিয়ে আলোচনা করি। এই সমকোণের নাম কি? আর ও কিউ। আমরা যদি এই চিত্রটি একটু এইদিকে আঁকি তাহলে কীরকমভাবে হবে? হবে এইরকম, আর ও কিউ। ঠিক আছে, আমরা আঁকলাম। এখন এখানটাতে এই যে বাহু এবং এই যে বাহু, এই দুইটা কি? এই কোণের দুইটা বাহু। তাহলে আমরা যদি এই রেখাটাকে যদি আরেকটুখানি বাড়াই, বোঝানোর সুবিধার জন্য যদি আরেকটু বাড়াই, তাহলে এইভাবে আঁকলাম। তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এই রেখাটা এখানটাতে যে কোণটা উৎপন্ন করে, এই রেখাটাকে বলা হবে এই রেখার উপরে অবস্থিত লম্ব। এই রেখাটিকে বলা হবে এই রেখার উপরে লম্ব। আবার এই চিত্রটাই আমি আবার এখানে আঁকতেছি, আর ও কিউ। এখন যদি আমরা এই রেখাটাকে একটু বাড়াই তাহলে এইভাবে হবে। তাহলে এই রেখার উপরে এই কিউ ও রেখাটি একটি লম্ব। এবং মনে রাখতে হবে লম্বর ক্ষেত্রেও কিন্তু 90 ডিগ্রি হয়। অর্থাৎ এই যে এখানটাতেও 90 ডিগ্রি, আবার এখানটাতে আমরা যদি এখানটাতে বলি এখানেও 90 ডিগ্রি। অর্থাৎ এই রেখার উপরে এই রেখাটি একটি লম্ব, তাহলে এই রেখাটির উপরে এইটি একটি লম্ব। তাহলে আমরা এখানে লম্ব কাকে বলে শিখলাম। তাহলে আমরা বলতে পারি, আর এখানে একটা মনে রাখতে হবে যে সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। যখন আমরা 90 ডিগ্রি করে কোনো কোণ আঁকবো তখন তাকে আমরা বলবো সমকোণ। এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে আর ও কিউ এটি একটি সমকোণ, আবার হচ্ছে পি ও কিউ এটি একটি সমকোণ। এখানে দুইটি সমকোণ রয়েছে। এবং এখানে লম্ব কাকে বলে তাও আমরা দেখলাম যে একটি রেখার উপরে আরেকটি রেখা যখন আমরা 90 ডিগ্রি করে আঁকবো তখন তাকে আমরা বলবো লম্ব, যে এটি একটি লম্ব। তাহলে আমরা লম্ব এবং সমকোণ কাকে বলে আমরা এগুলো শিখলাম। তাহলে আমরা এখন শিখব পুরোক্ষণ কাকে বলে। এই 7 নম্বর টপিকসটা এখন আলোচনা করব। পুরোক্ষণ বলা হয় দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন ওই দুইটি কোণকে একে অপরের পুরোক্ষণ বলা হয়। যেমন আমরা যদি এখন এখানের মধ্যে একটি কোণ আঁকি, তা হচ্ছে এখানের মধ্যে যদি আমরা বলি যে এটি 45 ডিগ্রি, অথবা এটি আমরা ধরেন এখানে আমরা 40 ডিগ্রি বললাম, যে একটি কোণ 40 ডিগ্রি আঁকলাম। এখানটাতে যদি আমরা এখন এই যে রশ্মিটা, এই রশ্মিটা থেকে যদি আমরা আরও একটা কোণ এখন আঁকি এটি, তাহলে আমরা যদি এখন বলি যে এটি হচ্ছে 50 ডিগ্রি, আমরা শুধু এটা বোঝানোর জন্য। তাহলে আমাদেরকে পুরোক্ষণ বলতে বোঝানো হয় দুইটি কোণের সমষ্টি। দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন ওই দুইটি কোণকে একে অপরের পুরোক্ষণ বলা হয়। দুইটি কোণ, একটি কোণ 40 ডিগ্রি আরেকটি কোণ 50 ডিগ্রি, দুইটি মিলে 90। আবার একটি 30 আরেকটি 60, 90। অর্থাৎ দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন ওই দুইটি কোণকে একে অপরের পুরোক্ষণ বলা হয়। এখন যদি বলা হয় যে একটি কোণ 40 ডিগ্রি, এই কোণের পুরোক্ষণ কত হবে? তাহলে এই কোণের পুরোক্ষণ হবে 50 ডিগ্রি। আবার একটি কোণ 50 ডিগ্রি, এই কোণের পুরোক্ষণ কত হবে? 40 ডিগ্রি হবে। তাহলে দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন ওই দুইটি কোণকে একে অপরের পুরোক্ষণ বলা হয়। তাহলে পুরোক্ষণ কি সেটা আমরা বুঝলাম। এখন আমরা আলোচনা করব সম্পুরক্ষণ নিয়ে। সম্পুরক্ষণ হচ্ছে পুরোক্ষণের ঠিক দ্বিগুণ, ডাবল। অর্থাৎ দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন ওই দুইটি কোণকে একে অপরের সম্পুরক্ষণ বলা হয়। তাহলে আমরা যদি এখানের মধ্যে একটি কোণ আঁকি, আর যদি আমরা এখানে বলি যে এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি, আর এই রশ্মি থেকে শুরু করে যদি আরেকটি কোণ আমরা অঙ্কন করি যে এটি হচ্ছে একটি কোণ আর এটি হচ্ছে একটি কোণ, তাহলে এখানে কয়টি কোণ? দুইটি কোণ। তাহলে একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আরেকটি কোণ কত? 120 ডিগ্রি। তাহলে আমরা একটি কোণ 60 ডিগ্রি আরেকটি কোণ 120 ডিগ্রি, দুইটি যদি একসাথে করি তাহলে কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে সম্পুরক্ষণ বলতে বোঝানো হয় দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন ওই দুইটি কোণকে একে অপরের সম্পুরক্ষণ বলা হয়। এবং এখানে একটা লক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে আমরা এই যে সম্পুরক্ষণ আঁকলাম, দুইটি সম্পুরক্ষণ আঁকলাম, তাহলে এই দুইটি সম্পুরক্ষণকে যদি আমরা সন্নিহিত কোণের হিসেবে, আমরা একটু আগে সন্নিহিত কোণ শিখে আসছি, সন্নিহিত কোণের হিসেবে আঁকি যে একটি কোণের শীর্ষবিন্দু আরেকটি কোণের শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহুর বিপরীত পাশে দুইটি কোণ অবস্থিত, যদি আমরা সন্নিহিত কোণ হিসেবে এই সম্পুরক্ষণকে আঁকি তাহলে তখন এখানটাতে একটা সরল কোণ উৎপন্ন হয়। যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণটা কত হবে? 180 ডিগ্রি হবে।
অর্থাৎ একটি সরল কোণ তৈরি হয়ে যাবে। তাহলে পূরক কোণ বলতে বোঝানো হয় দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে একটি অপরটির পূরক কোণ, আর সম্পূরক কোণ বলতে বোঝানো হয় দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে ওই দুইটি কোণকে একে অপরের সম্পূরক কোণ বলা হয়। তাহলে আমরা সম্পূরক কোণও শিখে নিলাম। এখন আমরা আলোচনা করব সমান্তরাল রেখা নিয়ে। সমান্তরাল রেখা কি? সমান্তরাল রেখা হচ্ছে যদি আমরা একই তল থেকে, সমতল থেকে দুইটি সরল রেখা অঙ্কন করি, খেয়াল করতে হবে একই সমতল থেকে দুইটি সরল রেখা অঙ্কন করি, তাহলে এই যে দুইটি সরল রেখা অঙ্কন করলাম, আর যদি আমরা দেখি যে একটি সরল রেখার যে কোনো দুইটি বিন্দু, একটি সরল রেখার যে কোনো দুইটি বিন্দু থেকে যদি আমরা দুইটি লম্ব অঙ্কন করি, খেয়াল করেন বিষয়টি, একটি সরল রেখার যে কোনো দুইটি বিন্দু থেকে যদি আমরা দুইটি লম্ব আঁকি, এখানে একটি লম্ব, এখানে একটি লম্ব যদি আঁকি, আর যদি দেখতে পাই যে এই দুইটি লম্ব আঁকার কারণে এই উপরের যে সরল রেখা তাকে ছেদ করেছে এবং এই প্রথম লম্বটি যতটুকু হবে দ্বিতীয় লম্বটি ততটুকু হবে, তাহলে তখন এই দুইটি সরল রেখাকে আমরা বলবো সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা বলতে মূলত বোঝানো হয় সমান অন্তরাল, অর্থাৎ দুইটি রেখার মধ্যখানে, এটি একটি সরল রেখা, এটি একটি সরল রেখা, দুইটি সরল রেখার মধ্যখানে সমান অন্তরাল অর্থাৎ সমান দূরত্ব, দুইটি রেখার মাঝখানে যদি সমান দূরত্ব থাকে, যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যতটুকু আঁকলাম, দুইটি সরল রেখা যতটুকু আমরা আঁকলাম, যদি দেখা যায় যে শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে একই রকমের দূরত্ব, তখন এই দুইটি সরল রেখাকে বলা হবে সমান্তরাল রেখা। অর্থাৎ যখন সমতল থেকে দুইটি সরল রেখা আঁকবো এবং এই দুইটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব সমান, মধ্যবর্তী দূরত্ব সমান, তখন এই দুইটি সরল রেখাকে আমরা কি বলবো? সমান্তরাল রেখা। তাহলে আমরা সমান্তরাল রেখা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা এই 10 নম্বর টপিকস একান্তর কোণ, অনুরূপ কোণ, ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ এবং বিপ্রতীপ কোণ নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা এখানের মধ্যে বিপ্রতীপ কোণটি নিয়ে আলোচনা করব। বিপ্রতীপ কোণ কি? সেটা হচ্ছে আমরা যদি এখানের মধ্যে একটি সরল রেখা অঙ্কন করি, যেমন এইভাবে করে আঁকলাম, এটিও কিন্তু একটি সরল রেখা, কারণ কি এটা কিন্তু একেবারে সোজা করে আঁকা হয়েছে। তাহলে এটি একটি সরল রেখা, এটিকে যদি আবার আমরা এভাবে সোজা করে আঁকতাম সেক্ষেত্রেও সরল রেখা হইতো। তাহলে একটি সরল রেখাকে যদি আরেকটি সরল রেখা ছেদ করে, তখন এই যে ছেদ বিন্দু, যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুতে সর্বমোট 4টি কোণ উৎপন্ন হয়। একটি, দুইটি, তিনটি, চারটি কোণ উৎপন্ন হয়। তাহলে এই যে 4টি কোণ উৎপন্ন হইল, এই 4টি কোণের মধ্যে একটি কোণের বিপরীত কোণ, যেমন এই যে কোণ, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটি। তাহলে এই যে বিপরীত কোণ, একটি কোণের বিপরীত যেই কোণ, এই দুইটি কোণ হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। আবার একই রকমভাবে এই কোণের বিপরীতে অবস্থানকৃত কোণ এটি, তাহলে একটি কোণের বিপরীত কোণকে বলা হবে বিপ্রতীপ কোণ। এবং বিপ্রতীপ কোণের বৈশিষ্ট্য হচ্ছে তারা পরস্পর সমান হয়। আমরা যদি এখানে নাম দিই এ বি সরল রেখা, সি ডি সরল রেখা, এবং এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুর নাম যদি আমরা দিই ও, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এ ও ডি একটি কোণ, তার বিপ্রতীপ কোণ কোনটি হবে? তার বিপ্রতীপ কোণ হচ্ছে ঠিক তার বিপরীতে অবস্থান করতেছে যেই কোণটি, তার নাম কি? বি ও সি। অর্থাৎ এ ও ডি এই কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে বি ও সি। একই রকমভাবে ডি ও বি এই কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে সি ও এ। তাহলে আমরা এখানের মধ্যে একটি কোণের বিপরীত যেই কোণটি, তাদেরকে আমরা কি বলবো? বিপ্রতীপ কোণ বলবো। কিন্তু সেটা কখন? সেটা আমরা তখনই বলবো যখন একটি সরল রেখাকে অন্য একটি সরল রেখা ছেদ করবে। একটি সরল রেখাকে অন্য একটি সরল রেখা যখন ছেদ করে, তখন এই ছেদ বিন্দুতে যে কোণগুলো উৎপন্ন হয় ওই কোণগুলোর মধ্যে একটি কোণের বিপরীতে অর্থাৎ সম্মুখে, বলতে গেলে একেবারে সামনের দিকে, তাহলে একটি কোণের সম্মুখে যেই কোণটি অবস্থান করতেছে তাকে আমরা কি বলবো?
বিপ্রতীপ কোণ বলবো এবং বিপ্রতীপ কোণ সর্বদা সমান হয়। এবং মনে রাখতে হবে একটি সরল রেখার মধ্যে যদি আমরা একটা মাত্র কোণ তৈরি করি সেটা কি সরল কোণ, আর সরল কোণ কত ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 180 ডিগ্রি, আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত 180 ডিগ্রি। এখন বিপ্রতীপ কোণগুলো সবসময় সমান হয়। আমি যদি বলি যে বিওডি এই কোণটি হচ্ছে 40 ডিগ্রি, সেই ক্ষেত্রে সিওএ এই কোণটিও 40 ডিগ্রি হবে, অর্থাৎ একটি কোণের বিপ্রতীপ কোণ সমান হয়। আবার যদি আমরা বলি যে এই কোণ যত এই কোণটাও ততই হবে, তাহলে আমরা বিপ্রতীপ কোণ বুঝতে পারলাম। তাহলে বিপ্রতীপ কোণের পর আমরা এখন একান্তর কোণ, অনুরূপ কোণ এবং ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ শিখব। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে একটি চিত্র আঁকি। তাহলে এখানে আমরা দুইটি সরল রেখা আঁকলাম এবং এখানে খেয়াল রাখতে হবে দুইটি সরল রেখাই কিন্তু অবশ্যই সমান্তরাল সরল রেখা হইতে হবে। আমরা একটু আগে যেমন সমান্তরাল রেখা শিখে আসছি, তাহলে দুইটি সরল রেখার মাঝখানে কি সমান দূরত্ব থাকতে হবে। তাহলে সমান্তরাল সরল রেখা আঁকলাম। এখন আমরা যদি নাম দিই এ বি সরল রেখা, সি ডি সরল রেখা, এই দুইটি সরল রেখাকে যদি অন্য একটি সরল রেখা ছেদ করে আমরা তার নাম দিই এ বি সি ডি। তাহলে এখন এখান থেকে মিলিয়ে নাম দিই ই এফ। এই সরল রেখার নাম কি ই এফ। তাহলে সমান্তরাল সরল রেখাকে অন্য একটি সরল রেখা ছেদ করলো, তাহলে ছেদ করার কারণে যেই ছেদ বিন্দুগুলো, এই যে একটি ছেদ বিন্দু, এখানে একটি ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুগুলোর নাম দিই এখানে পি, এখানে কিউ। তাহলে এখন যে বিষয়টা তা হচ্ছে আমরা এখন এখানে দেখব যে এখানে কয়টি কোণ উৎপন্ন হয়েছে। যখন দুইটি সরল রেখাকে অন্য একটি সরল রেখা ছেদ করে তখন 8টি কোণ উৎপন্ন হয়। ভালো করে খেয়াল করবেন, একটি সরল রেখাকে যখন অন্য একটি সরল রেখা ছেদ করে তখন 4টি কোণ উৎপন্ন হয়। দুইটি সরল রেখাকে যখন অন্য একটি সরল রেখা ছেদ করে তখন 8টি কোণ উৎপন্ন হয়। কিভাবে? আমরা তার নামগুলো দিই। যেমন আমরা যদি এখন বলি যে এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে তার নাম হচ্ছে 1, এখানে হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে সর্বমোট 8টি কোণ উৎপন্ন হয়েছে। এই 8টি কোণের মধ্যে কোনটা কোন কোণ সেটা আমরা এখন দেখব, যে একান্তর অনুরূপ কোণটি কোন কোণ হবে সেটা আমরা দেখব। এখানে আমরা নামগুলো এখন লিখব। তাহলে আমরা লিখলাম অনুরূপ কোণ, একান্তর কোণ। এখন অনুরূপ কোণ কোনগুলো? অনুরূপ কোণ হচ্ছে এই যে কোণ 1, এই সরল রেখার যে উপরের দিকে যেই কোণটি কোণ 1, এই সরল রেখার উপরের দিকে যেটি, অর্থাৎ কোণ 1 এবং কোণ 5 হচ্ছে অনুরূপ কোণ। কোণ 2 এবং কোণ 6 হচ্ছে অনুরূপ কোণ। তারপর এখানে কোণ 3 এবং কোণ 7 হচ্ছে অনুরূপ কোণ। সর্বশেষে কোণ 4 এবং কোণ 8 হচ্ছে অনুরূপ কোণ। তাহলে আমরা অনুরূপ কোণগুলো সেগুলো এখানে লিখলাম। এখানে যে 8টি কোণ রয়েছে এই 8টি কোণই কিন্তু আমরা অনুরূপ কোণের অন্তর্ভুক্ত করতে পেরেছি। কিভাবে? কোণ 1, কোণ 5 হচ্ছে অনুরূপ কোণ। কোণ 1 এবং কোণ 5 হচ্ছে অনুরূপ কোণ। কোণ 2 এবং কোণ 6 হচ্ছে অনুরূপ কোণ। কোণ 3, কোণ 7 হচ্ছে অনুরূপ কোণ। কোণ 4, কোণ 8 হচ্ছে অনুরূপ কোণ। এখন একান্তর কোণ কোনগুলো হবে? একান্তর কোণ হচ্ছে কোণ 3 এবং ঠিক এই সরল রেখাটির বিপরীত দিকে যেটি অবস্থিত কোণ 6। কোণ 3 এবং কোণ 6 হচ্ছে একান্তর কোণ। তারপর কোণ 4 এবং কোণ 5 হচ্ছে একান্তর কোণ। তাহলে একান্তর কোণগুলো আমরা এগুলো এখানে নির্ণয় করলাম যে এই 4টি কোণ হচ্ছে একান্তর কোণ, বাকিগুলো কিন্তু একান্তর কোণ না। তাহলে আমরা অনুরূপ কোণ এবং একান্তর কোণ আমরা নির্ণয় করলাম। এখন অনুরূপ কোণ যেগুলো হয়, খেয়াল রাখতে হবে অনুরূপ কোণ যেগুলো হয় তারা কিন্তু পরস্পর সমান হয়। এই যে আমরা এখানে বললাম যে কোণ 1 এবং কোণ 5 অনুরূপ কোণ, তাহলে কোণ 1 যত হবে কোণ 5 তত হবে। এই দুইটি কোণ অবশ্যই সমান হবে। কোণ 3, কোণ 7 অনুরূপ কোণ, তাহলে কোণ 3 যত হবে কোণ 7 তত হবে। এখানে যতগুলো আমরা অনুরূপ কোণ লিখলাম সবগুলোই যে সমান তা না। অনুরূপ কোণ, কোণ 1 এর অনুরূপ কোণ কোণ 5, তাহলে কোণ 1 যত হবে কোণ 5 তত হবে। কোণ 2 এবং কোণ 6 এই দুইটি কোণ হচ্ছে পরস্পর অনুরূপ কোণ, তাহলে কোণ 2 যত হবে কোণ 6 তত হবে।
একই রকমভাবে একান্তর কোণ যেগুলো হয় তারাও পরস্পর সমান হয়। কোণ 3 এবং কোণ 6 তারা পরস্পর একান্তর কোণ, তাহলে কোণ 3 যত হবে কোণ 6 এর মানও তত হবে। কোণ 4 এবং কোণ 5 হচ্ছে পরস্পর একান্তর কোণ, তাহলে কোণ 4 যত হবে কোণ 5 তত হবে। তাহলে এখান থেকে আমরা অনুরূপ কোণ এবং একান্তর কোণ শিখলাম। এখন আমরা শিখব একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ কোনগুলো? এখানের মধ্যে ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ। আমরা দেখতেছি যে এই যে EF এটি হচ্ছে একটি ছেদক, তাহলে এই ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ সেটি হচ্ছে এখানের মধ্যে আমরা দেখতেছি যে কোণ 4 এবং কোণ 6 এটি হচ্ছে ডান পাশের একই পার্শ্বস্থ কোণ, এবং কোণ 3 এবং কোণ 5 হচ্ছে বাম পাশের একই পার্শ্বস্থ কোণ। তাহলে আমরা কি বলতে পারি এখানে অন্তস্থ কোণ কোনগুলো? আরেকবার বলি, তা হচ্ছে কোণ 4, কোণ 6 এটি হচ্ছে এক দিকের অন্তস্থ কোণ, কোণ 3, কোণ 5 এটি হচ্ছে আরেক দিকের অন্তস্থ কোণ। তাহলে আমরা এই 10 নম্বর টপিকস একান্তর কোণ, অনুরূপ কোণ, ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ এবং বিপ্রতীপ কোণ এগুলো শিখলাম। এখন আমরা পরবর্তী যেই টপিকস ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখন আমাদের এই 11 নম্বর টপিকস ত্রিভুজ, এই ত্রিভুজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ হচ্ছে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলা হয়। আমরা এই পর্বের শুরুর দিকে রেখাংশ নিয়ে আলোচনা করেছি। তাহলে ত্রিভুজ কাকে বলে? তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলা হয়। আমরা যদি এখানে একটি ত্রিভুজের চিত্র আঁকি তাহলে আমরা এরকম ভাবে আঁকবো। তাহলে আমরা একটা ত্রিভুজের চিত্র আঁকলাম ABC, তাহলে ABC হচ্ছে একটি ত্রিভুজ। যদিও আমার ত্রিভুজটা আঁকা সুন্দর হয় নাই, কিন্তু আঁকলাম একটা ত্রিভুজ। এই যে ত্রিভুজটা আঁকলাম এখানের মধ্যে একটি রেখাংশ, আরেকটি রেখাংশ, আরেকটি রেখাংশ, তিনটি রেখাংশ। তাহলে এই তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ যে চিত্রটি, এই চিত্রটিকে বলা হয় ত্রিভুজ। তাহলে এটি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে তিনটি বাহু থাকে, AB একটি বাহু, BC একটি বাহু এবং AC আরও একটি বাহু। তাহলে এখানে কয়টি বাহু? এখানে তিনটি বাহু রয়েছে। এই তিনটি বাহু দ্বারা আমরা একটি ত্রিভুজ আঁকলাম। এখন আমরা জানি যে শীর্ষবিন্দু কি? শীর্ষবিন্দু হচ্ছে দুইটি বাহু, এই যে একটি বাহু আরেকটি বাহু, এই দুইটি বাহু ঠিক যেখানে মিলিত হয় সেখানে যে বিন্দুটি, এই বিন্দুটিকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে এই যে আমরা যে সবার প্রথমে বললাম তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে, এই তিনটি রেখাংশের প্রত্যেকটি রেখাংশে এক একটা বাহু বলা হয়, প্রত্যেকটা রেখাংশকে এক একটি বাহু বলা হয়। তাহলে তিনটি বাহু থাকে কিসে? একটি ত্রিভুজের মধ্যে। তাহলে দুইটি বাহু ঠিক যেখানে মিলিত হয় সেখানটাতে কি উৎপন্ন হয়? শীর্ষবিন্দু। এই দুইটি বাহু যেখানে মিলিত সেখানে শীর্ষবিন্দু, এখানে একটি শীর্ষবিন্দু। তাহলে একটি ত্রিভুজের মধ্যে তিনটি শীর্ষবিন্দু থাকে, একটি শীর্ষবিন্দু A, আরেকটি শীর্ষবিন্দু B এবং আরও একটি শীর্ষবিন্দু C। এগুলো হচ্ছে বাহু, এগুলো হচ্ছে শীর্ষবিন্দু। এবং প্রতিটি শীর্ষবিন্দুতে একটা করে কোণ উৎপন্ন হয়। কেন? তার কারণ হলো এই যে দুইটি বাহু যেখানে মিলিত হলো, এই মিলিত স্থানে এখানে একটি কোণ উৎপন্ন হয়। আবার এই দুইটি বাহু যেখানে মিলিত হলো এখানে একটি কোণ উৎপন্ন হয়। এই দুইটি বাহু যেখানে মিলিত হয় এখানে আরও একটি কোণ উৎপন্ন হয়। তাহলে এখানে কয়টি কোণ উৎপন্ন হলো? তিনটি কোণ উৎপন্ন হলো। আমরা তাহলে এই কোণের নাম কি দিতে পারি? BAC। তাহলে এই যে কোণ, এই কোণের নাম কি হবে? কোণ BAC। সবসময় মনে রাখতে হবে যে আমরা যাকে কোণ বলবো, এই যে এখানে মূলত কোণ হচ্ছে A, আর এই কোণটার নাম কি হবে? কোণ BAC। অর্থাৎ মূলত যেটি কোণ তাকে মাঝখানে রাখতে হয়, সেই অক্ষরটিকে আমরা মাঝখানে রাখবো, অর্থাৎ এই মাঝখানেটি দ্বারাই আমরা মূলত সেই কোণটিকে বুঝাবো। কিন্তু যদি আমরা এই কোণের সম্পূর্ণ নামটা বলতে যাই তাহলে বলতে হবে BAC। কোণ BAC একটি কোণ, আরেকটি কোণ এটি কোণ B, এটির নাম কি হবে? ABC। কোণ ABC। আরেকটি কোণ কি হবে? এই যে কোণ C হবে। কিন্তু এখন আমরা কি করব? কোণ C কে আমরা মাঝখানে রাখবো আর দুই সাইডে দুইটা অক্ষর হবে। তাহলে এখানে একটা অক্ষর B, আরেকটা অক্ষর A। তাহলে এই তৃতীয় কোণটার নাম কি? কোণ BCA। তাহলে এখানে কয়টি কোণ? 1 2 3, তিনটি কোণ। মূলত এই কোণ, এখানের মধ্যে কোণ হচ্ছে কোণ B, এখানে কোণ হচ্ছে কোণ C। তিনটি কোণ, আর তিনটি কোণের সম্পূর্ণ নামগুলো আমরা এখানে লিখলাম। তাহলে একটা ত্রিভুজের মধ্যে তিনটা বাহু থাকে, তিনটি বাহুর নাম লিখলাম, এবং তিনটি শীর্ষবিন্দু থাকে, তিনটি শীর্ষবিন্দুর নাম লিখলাম, এবং তিনটি কোণ থাকে, এই কোণগুলোর নামও আমরা লিখে নিলাম।
এখন এই যে একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণ থাকে, 1 2 3, তিনটি কোণ, সব সময় এই তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রির কম হবে না, 180 ডিগ্রির বেশি হবে না। তিনটি কোণ, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি অর্থাৎ যোগফল সব সময় 180 ডিগ্রি হবে। কোনো কারণে যদি তিনটি কোণের যোগফল 180 ডিগ্রির কম হয় বা 180 ডিগ্রির বেশি হয়, দুই ক্ষেত্রেই ভুল হবে। অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তিনটি কোণের মান তিন রকমের হতেই পারে, এই কোণের মান 40, এই কোণের মান 50, এই কোণের মান 90, তিনটি কোণের মান তিন রকমের হতেই পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু তিনটি কোণের যোগফল অবশ্যই 180 ডিগ্রি হতে হবে। তাহলে আমরা কি শিখলাম? একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে, তিনটি শীর্ষবিন্দু থাকে, তিনটি কোণ থাকে এবং তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। এবং আরও একটা তথ্য, সেটা হচ্ছে একটি ত্রিভুজের মধ্যে যে তিনটি বাহু থাকে, এই তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফলকে পরিসীমা বলা হয়। একটি ত্রিভুজের তিনটি বাহুর যোগফলকে পরিসীমা বলা হয়। যেমন একটি বাহু হচ্ছে এবি, একটি বাহু হচ্ছে বিসি, একটি বাহু হচ্ছে এসি। এই তিনটি বাহুর তিন রকমের পরিমাপ রয়েছে। এটির দৈর্ঘ্য, এটির দৈর্ঘ্য এবং এটির দৈর্ঘ্য, এই তিনটি বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা যোগ করি তাহলে যে ফলাফল পাবো তাকে আমরা কি বলবো? এই ত্রিভুজের পরিসীমা। তাহলে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করলাম। আমি আবার শুরু থেকে বলে দেই যে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলা হয়। একটি ত্রিভুজের মধ্যে তিনটি বাহু থাকে, যে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ থাকে ওই তিনটি রেখাংশকে, এক একটা রেখাংশকে এক একটা বাহু বলা হয়। তাহলে তিনটি বাহু থাকে এবং শীর্ষবিন্দুও তিনটা থাকে। কিভাবে? কারণ আমরা জানি দুইটি বাহু একসাথে মিলিত হলে সেখানে শীর্ষবিন্দু উৎপন্ন হয়। তাহলে এখানে শীর্ষবিন্দু, এখানে শীর্ষবিন্দু, এখানে শীর্ষবিন্দু, দুইটা করে বাহু যুক্ত, তাহলে তিনটা শীর্ষবিন্দু। এবং এই প্রতিটা শীর্ষবিন্দুতে এই যে দুইটি বাহু যেখানে মিলিত হয় সেখানে একটি করে কোণ উৎপন্ন হয়। তাহলে 1 2 3, তিনটি কোণ উৎপন্ন হয় এবং আমরা এই তিনটি কোণের নাম লিখলাম। এবং মনে রাখতে হবে সবসময় কোণের নামটা মূলত মাঝখানের যে অক্ষরটা সেটি দ্বারাই বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এই যে কোণ এ, তাহলে এই কোণ এ আমরা লিখলাম কোণ এ, কিন্তু এটির সম্পূর্ণ নাম যদি আমরা লিখতে যাই তাহলে কি লিখব? বিএসি অথবা সিএবি। অর্থাৎ কোণ যেটা সেই অক্ষরটাকে মাঝখানে রাখতে হবে, আর বাকি দুই দিকের দুইটা অক্ষরকে আমরা দুই দিকে লিখে দিব। আমরা এখানে আগে বি পরে সি লিখলাম, আবার চাইলে আগে সি পরে বি লিখতে পারতাম, এখানে কোনো সমস্যা নেই। তাহলে তিনটি কোণ থাকে, আমরা কোণগুলো লিখলাম। এবং একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি অর্থাৎ যোগফল 180 ডিগ্রি হয়। আর একটি ত্রিভুজের যে তিনটি বাহু থাকে এই তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফলকে অর্থাৎ সমষ্টিকে পরিসীমা বলা হয়। তাহলে আমরা ত্রিভুজ সম্পর্কে জানলাম। এখন মনে রাখতে হবে ত্রিভুজের প্রকারভেদ যদি আমরা করতে যাই তাহলে ত্রিভুজ দুই রকমের হবে। একটা হচ্ছে বাহুভেদে ত্রিভুজ আর একটা হচ্ছে কোণ ভেদে ত্রিভুজ। অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যে তিনটা বাহু থাকে, এই বাহুর হিসেব করতে গেলে, বাহুর দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে আমরা তিন রকমের ত্রিভুজ পাবো। সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং সর্বশেষ বিষমবাহু ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, সেই তিন প্রকার কি? এই যে তিন প্রকার। এরপরে আমরা যদি কোণের হিসেবে ত্রিভুজ বলি তাহলে কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। সেগুলো কি? সেটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আমরা এখন এই ত্রিভুজগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা এখন আলোচনা করব আমাদের 12 নম্বর টপিকস, সমবাহু ত্রিভুজ কাকে বলে। সমবাহু ত্রিভুজ বলা হয় যে ত্রিভুজের সবগুলো বাহু অর্থাৎ তিনটি বাহু পরস্পর সমান, সেই ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ। অর্থাৎ আমরা যদি এখানে আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, তার নাম দিই ত্রিভুজ এ বি সি। এটি একটি ত্রিভুজ এবং এটি সমবাহু ত্রিভুজ। কেন? কারণ আমরা এখানের মধ্যে এবি বাহু সমান বিসি বাহু সমান এসি বাহু, অর্থাৎ এই ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান, কেউ কারো থেকে ছোট না বড় না, তিনটি বাহুই পরস্পর সমান। সুতরাং এই ত্রিভুজকে বলা হবে সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহুই সমান থাকে সেই ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করলাম। এখন 13 নম্বর টপিকস সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এটা আলোচনা করার আগে সমবাহু ত্রিভুজের আরেকটা তথ্য দিতে চাই, তা হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যে যে তিনটি কোণ থাকে এই তিনটি কোণও কিন্তু সমান থাকে।
যেহেতু তিনটি বাহু সমান, সুতরাং তিনটি কোণও এখানের মধ্যে সমান হবে, তাহলে সমবাহু ত্রিভুজের তিনটি কোণও সমান হয়। এখন আমরা 13 নম্বর টপিকস আলোচনা করব, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলা হয়। এখানে আমরা দেখতেছি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের, এই যে দ্বি বলতে বোঝানো হয় দুই, তাহলে যে ত্রিভুজের দুইটি বাহু সমান ওই ত্রিভুজকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটি বাহু সমান থাকে সেই ত্রিভুজকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা যদি এখানে একটা ত্রিভুজ আঁকতে চাই তাহলে আমরা এইভাবে করে আঁকবো। তাহলে এখানেও আমরা একটা ত্রিভুজের চিত্র আঁকলাম, এটা আমরা নাম দিই এ বি সি, এটাও একটা নাম দিলাম এবিসি একটি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা বলি যে এবি বাহু সমান এসি বাহু, এরপরে যদি আমরা এইভাবে করে একটা চিহ্ন দিই, তারপরে যদি লিখি বিসি, অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয় এবি বাহু এবং এসি বাহু পরস্পর সমান, কিন্তু বিসি বাহু তাদের সমান না। অর্থাৎ আমরা বলতে পারি যে এবি বাহু এসি বাহু সমান, এসি বাহু এবি বাহুর সমান, কিন্তু বিসি বাহু এসি বাহুর সমান না, সুতরাং বিসি বাহু এবি বাহুর সমানও না। তাহলে আমরা দেখলাম যে এবি বাহু এবং এসি বাহু এই দুইটি বাহু পরস্পর সমান, কিন্তু এই বিসি বাহু কারো সমান না। সুতরাং এই ত্রিভুজটাতে কয়টা বাহু সমান? দুইটা বাহু সমান। তাহলে আমরা জানি যে ত্রিভুজের দুইটি বাহু সমান হয় সেই ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে আমরা শিখলাম। এখন আমরা 14 নম্বর টপিকস বিষমবাহু ত্রিভুজ নিয়ে শিখব। আর বিষমবাহু ত্রিভুজ বলতে বোঝানো হয় যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান, অর্থাৎ একটি বাহু আরেকটি বাহুর সমান হবে না, তিনটি বাহুর কেউই কারো সমান হবে না, তিনটি বাহুই পরস্পর অসমান হবে, ওই ত্রিভুজকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান সেই ত্রিভুজকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আমরা এখানে মধ্যে একটি চিত্র আঁকবো এখন। তাহলে আমরা আরো একটি ত্রিভুজের চিত্র আঁকলাম, এখানে মধ্যে আমরা নাম দিব এ বি সি। আমরা একই নাম দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে তিনটা ত্রিভুজ কিরকম ভাবে তিন রকমের হয়, একই নাম দিয়ে। তাহলে এই যে আমরা চিত্রটি আঁকলাম, এই চিত্রটির নাম কি দিলাম? এ বি সি একটি ত্রিভুজ, এবং এই ত্রিভুজের মধ্যে আমরা দেখতেছি এ বি বাহু, বিসি বাহু এবং এসি বাহু, তিনটি বাহুই কেউই কারো সমান না, তিনটি বাহুই তিন রকমের সাইজ। তাহলে এবি বাহু, বিসি বাহু, এসি বাহু, তিনটি বাহু তিন রকমের, অর্থাৎ পরস্পর অসমান, কেউ কারো সমান না। আমরা তো সবার প্রথমে সমবাহু ত্রিভুজে দেখলাম সবগুলো বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজে দেখলাম দুইটি বাহু সমান আরেকটা অসমান, আর বিষমবাহু ত্রিভুজে তিনটি বাহুর একটা বাহু অন্য কারোর সাথে মিলবে না, তিনটি বাহু তিন রকমের পরিমাপের। তাহলে যেহেতু তিনটি বাহু পরস্পর অসমান, সুতরাং এই ত্রিভুজটিকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি বলতে পারি? যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান ওই ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা এখন চিত্রগুলোর পাশে নাম দিয়ে দেই। এই ত্রিভুজকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজটির নাম দিব আমরা সমদ্বিবাহু ত্রিভুজ, এবং সর্বশেষ এই ত্রিভুজটির নাম দিব আমরা বিষমবাহু ত্রিভুজ। তাহলে এখানে আমরা ত্রিভুজের বাহু ভেদে যে ত্রিভুজ কয় রকমের সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা জানি ত্রিভুজ বাহু ভেদে ত্রিভুজ তিন রকমের, আমরা সেই তিন প্রকার আলোচনা করলাম: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের সবগুলো বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান ওই ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা বাহুভেদে ত্রিভুজ আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব কোণ ভেদে ত্রিভুজ। আমরা কোণ ভেদে ত্রিভুজ জানি তিন প্রকার, একটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং আরেকটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এই তিন প্রকার হচ্ছে কোণ ভেদে ত্রিভুজ। এখন আমরা আলোচনা করব সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়ে, কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে সূক্ষ্মকোণ কি। সূক্ষ্মকোণ হচ্ছে যে কোণের পরিমাপ 90 ডিগ্রির কম, অর্থাৎ যে কোণ 90 ডিগ্রির ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে আমরা যে ত্রিভুজটি অঙ্কন করব সেই ত্রিভুজে যদি সবগুলো কোণ সূক্ষ্মকোণ থাকে, অর্থাৎ প্রতিটি কোণ 90 ডিগ্রির ছোট থাকে, তাহলে সেই ত্রিভুজকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা এখানে আমাদের একটি ত্রিভুজের চিত্র আঁকবো এখন। তাহলে আমরা একটা চিত্র আঁকলাম, এই চিত্রটির নাম দেই এ বি সি একটি ত্রিভুজ, এবং এই ত্রিভুজের মধ্যে আমরা এই কোণগুলো মেপে দেখব। এই কোণগুলো প্রতিটি কোণ 90 ডিগ্রির কম,
প্রতিটি কোণ 90 ডিগ্রির কম। তাহলে যেহেতু 90 ডিগ্রির কম, সুতরাং এই কোণগুলো কি সূক্ষ্ম কোণ। এটি একটি সূক্ষ্ম কোণ, এটি একটি সূক্ষ্ম কোণ, এটি একটি সূক্ষ্ম কোণ। অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে যে তিনটি কোণ থাকে, তিনটি কোণই সূক্ষ্ম কোণ হবে, অর্থাৎ প্রতিটি কোণ 90 ডিগ্রির কম হবে। তাহলে এই ত্রিভুজটিকে আমরা কি ত্রিভুজ বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবং মনে রাখতে হবে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রির বেশি হওয়া যাবে না, 180 ডিগ্রির কমও হওয়া যাবে না, অবশ্যই এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হইতে হবে। তাহলে এখানে যে তিনটি কোণ রয়েছে, তিনটি কোণের পরিমাপ তিন রকমের হবে। তিন রকমের হতে পারে অথবা একই রকমের হতে পারে, কিন্তু শর্ত একটা, সেটা হচ্ছে কোনো কোণই 90 ডিগ্রির বড় হওয়া যাবে না, 90 ডিগ্রির সমানও হওয়া যাবে না, 90 ডিগ্রির কম হইতে হবে। তাহলে 90 ডিগ্রির কম হলে তাদেরকে আমরা বলবো সূক্ষ্মকোণ। আর প্রতিটা যদি সূক্ষ্মকোণ হয় তখন এই ত্রিভুজটিকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। যেমন আমরা এখানে কিন্তু বলতে পারি যে এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি। তাহলে তিনটাই যদি 60 ডিগ্রি করে হয় তাহলে প্রতিটা কি সূক্ষ্মকোণ, কারণ 60 ডিগ্রি মানে কি 90 ডিগ্রির কম। তাহলে এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ। তাহলে যেহেতু প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, সুতরাং এই ত্রিভুজটিকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজে কি শিখলাম? যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা এটির নিচে নাম লিখে দিব। তাহলে এখানের মধ্যে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা পরবর্তী যে টপিক, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ জানার আগে জানতে হবে সমকোণ, এবং আমরা আজকের আলোচনাতে সমকোণ নিয়ে আলোচনা করেছি। সহজ ভাষায় বলতে গেলে যে কোণের পরিমাপ 90 ডিগ্রির সমান, ছোট না বড় না, 90 ডিগ্রির সমান, ওই কোণকে বলা হয় সমকোণ। যে কোণের পরিমাপ 90 ডিগ্রির সমান তাকে কি বলা হয়? সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজ বলা হয় যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, ওই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলা হয়। অর্থাৎ আমরা জানি একটা ত্রিভুজের মধ্যে তিনটি কোণ থাকে, এই তিনটি কোণের মধ্যে একটি কোণ থাকবে সমকোণ, আর বাকি যেই দুইটি কোণ, এই দুইটি কোণ থাকবে সূক্ষ্মকোণ। ওই ত্রিভুজকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। আমরা এখানে একটা চিত্র আঁকবো এখন। তাহলে এই যে আমরা চিত্রটি আঁকলাম, এই চিত্রটির আমরা নাম দেই এ বি সি। এই ত্রিভুজের নাম ABC ত্রিভুজ। এবং এই ত্রিভুজের মধ্যে এখানে যে কোণটি উৎপন্ন হয়, আমরা যদি এখানের মধ্যে একটি 90 ডিগ্রির সমান করে একটি কোণ আঁকি, তাহলে এটি কি হয়ে যাবে? সমকোণ হয়ে যাবে। তাহলে এটি একটি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। আর বাকি যেই দুইটি কোণ রইল, এই দুইটি কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে। তাহলে এই দুইটি কোণ যদি সূক্ষ্মকোণ হয় এবং এই কোণটি যদি সমকোণ হয়, তাহলে আমরা কি জানলাম? তিনটি কোণ, তিনটি কোণের মধ্যে একটি কোণ সমকোণ এবং অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, ওই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আমরা নিচে এখানে নাম লিখে দিব যে এই চিত্রটি হচ্ছে সমকোণী ত্রিভুজের চিত্র। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব স্থূলকোণী ত্রিভুজ নিয়ে। স্থূলকোণী ত্রিভুজের আগে স্থূলকোণ কাকে বলে সেটা আমরা জেনে নেই। স্থূলকোণ বলতে বোঝানো হয় যে কোণের পরিমাপ 90 ডিগ্রির বড় কিন্তু 180 ডিগ্রির ছোট। 90 ডিগ্রির বড় কিন্তু 180 ডিগ্রির ছোট। কারণ 180 ডিগ্রি যদি সমান হয়ে যায় তাহলে সেটা তো আর স্থূলকোণ থাকে না, সেটা সরল কোণ হয়ে যায়। তাহলে আমরা স্থূলকোণের ক্ষেত্রে কি বলবো? যে কোণের পরিমাপ 90 ডিগ্রির বড় কিন্তু 180 ডিগ্রির ছোট, সেই কোণকে বলা হয় স্থূলকোণ। তাহলে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলবো? স্থূলকোণী ত্রিভুজ বলা হয় যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি সমকোণ ছিল, অপর দুইটি সূক্ষ্মকোণ ছিল। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি স্থূলকোণ থাকবে এবং অপর দুইটি সূক্ষ্মকোণ থাকবে, তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। আমরা এখানের মধ্যে একটি চিত্র আঁকবো এখন স্থূলকোণী ত্রিভুজের। তাহলে এই যে আমরা একটা চিত্র আঁকলাম, এই চিত্রের নাম দেই ABC। ABC একটি স্থূলকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার মধ্যে এই যে আমরা এখানে একটা কোণ আঁকলাম, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রির বড় কিন্তু 180 ডিগ্রির ছোট। তাহলে এটা কি কোণ? স্থূলকোণ। আপনারা যদি লক্ষ্য করেন, এই যে আমরা এখানে একটা সমকোণ আঁকলাম, তাহলে সমকোণের দাগটা যায় একেবারে সোজা। এই দাগটা কি একেবারে সোজা গেছে? না, এই দাগটা এদিকে বাঁকা গেছে। তাহলে আমরা এটা কি কোণ বলবো? এটাকে, এটা হচ্ছে একটি স্থূলকোণ। তাহলে যে ত্রিভুজের
মধ্যে একটি স্থূলকোণ থাকে এবং অপর দুইটি সূক্ষ্মকোণ থাকে সেই ত্রিভুজকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের একটি স্থূলকোণ এবং অপর দুইটি সূক্ষ্মকোণ থাকে সেই ত্রিভুজকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। আমরা এই নামটি নিচে লিখে দিব। তাহলে এখানের মধ্যে আমরা তিনটি কোণ নিয়ে আলোচনা করলাম, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। এটা শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিই। সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে বোঝানো হয় যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ সেই ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের মধ্যে একটি সমকোণ এবং অপর দুইটি সূক্ষ্মকোণ থাকে সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এবং যে ত্রিভুজের মধ্যে একটি স্থূলকোণ এবং অপর দুইটি সূক্ষ্মকোণ থাকে সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা স্থূলকোণী ত্রিভুজের আলোচনাও শেষ করলাম। এখন আমরা 18 নম্বর টপিকস চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। চতুর্ভুজ কি? আমরা ত্রিভুজের ক্ষেত্রে যেমন শিখেছিলাম যে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে, একই রকমভাবে চতুর্ভুজের ক্ষেত্রে সংজ্ঞাটি হলো চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলা হয়। আর এই যে চারটি রেখাংশ, এই এক একটি রেখাংশকে আমরা এক একটা বাহু বলবো। চতুর্ভুজের এক একটা বাহু, অর্থাৎ একটা চতুর্ভুজের মধ্যে চারটি বাহু থাকে। আমরা এখন এখানের মধ্যে একটা চতুর্ভুজ আঁকবো। তাহলে এই যে আমরা একটা চিত্র আঁকলাম, এই চিত্রটা হচ্ছে একটা চতুর্ভুজের চিত্র। তাহলে এই চিত্রের মধ্যে চারটা রেখাংশ, এটি একটি রেখাংশ, রেখাংশ, রেখাংশ এবং রেখাংশ, চারটি রেখাংশ আবদ্ধ করে দিলাম একে অপরের সাথে। একসাথে যখন সংযুক্ত করে দিলাম তখন এখানে আমাদের কি উৎপন্ন হইলো? এটা একটা চতুর্ভুজ হয়ে গেল। চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা চতুর্ভুজ বলবো, আর এই এক একটা রেখাংশকে আমরা চতুর্ভুজের এক একটা বাহু বলবো। তাহলে একটা চতুর্ভুজের মধ্যে চারটা বাহু থাকে। আমরা যদি এখন এই চতুর্ভুজটার নাম দিতে যাই তাহলে এ বি সি ডি, আমরা একটা নাম দিলাম এ বি সি ডি, একটা চতুর্ভুজ। এখন ত্রিভুজ যখন আমরা করিয়েছি তখন একটা জিনিস আমরা এখন বলি, তা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই যে এইরকম ছোট একটা ত্রিভুজের চিহ্ন আর তার পাশে আমরা ত্রিভুজটার যেই নাম এবিসি বা পি কিউ আর যেই নামই হোক সেই নামটা এখানে লিখবো। যেমন এ বি সি, ত্রিভুজ এবিসি, অর্থাৎ একটা ত্রিভুজ তার নাম যদি হয় এবিসি তখন তাকে আমরা কিভাবে লিখি? লেখার ক্ষেত্রে এরকম ছোট্ট করে একটা ত্রিভুজ চিহ্ন দিয়ে তার পাশের নামটা লিখি। এখন যদি এখানে হয়তো পি কিউ আর, তাহলে আমরা লিখতাম ত্রিভুজ পি কিউ আর। এটা হচ্ছে ত্রিভুজের চিহ্ন। একই রকমভাবে চতুর্ভুজের একটা চিহ্ন আছে, তা হচ্ছে ছোট্ট করে একটা চতুর্ভুজের চিহ্ন আমরা দিব, একেবারে ছোট করে। তাহলে চতুর্ভুজ এ বি সি ডি, আমরা পাশের নাম লিখব এ বি সি ডি। তাহলে ত্রিভুজের চিহ্ন হচ্ছে এইটি আর চতুর্ভুজের চিহ্ন হচ্ছে এটি। অর্থাৎ যখন আমরা ত্রিভুজের নাম লিখতে যাব তখন এরকম করে চিহ্ন দিয়ে পাশে নাম লিখব। চতুর্ভুজের নাম লিখতে যাব তখন এরকম চিহ্ন দিয়ে পাশে চতুর্ভুজের নাম লিখব। তাহলে একটা চতুর্ভুজ, তার নাম কি? চতুর্ভুজ এবিসিডি। এখন এই চতুর্ভুজের মধ্যে চারটি বাহু রয়েছে, আমরা বাহুগুলোর নাম লিখব। একটি বাহু হচ্ছে এবি বাহু, একটি হচ্ছে এসি বাহু, একটি হচ্ছে সিডি বাহু এবং সর্বশেষ বিডি বাহু। তাহলে এখানে আমাদের কয়টি বাহু? চারটি বাহু। আমরা চারটি বাহুর নাম লিখলাম। এখানে আমাদের শীর্ষবিন্দু কয়টি? এখানে শীর্ষবিন্দু চারটি। কিভাবে? এই যে একটি বাহু এবং এই একটি বাহু, এই দুইটি বাহু যেখানে মিলিত হয়েছে যে বিন্দুটিতে, এটি একটি শীর্ষবিন্দু। একই রকমভাবে এই দুইটি বাহু যেখানে মিলিত হয়েছে শীর্ষবিন্দু, এখানেও শীর্ষবিন্দু, এখানেও শীর্ষবিন্দু, চারটি শীর্ষবিন্দু। তাহলে এখানে শীর্ষবিন্দুগুলোর নাম কি? এ বি সি ডি, চারটি শীর্ষবিন্দু। তাহলে আমরা পাশে লিখে দিই যে এইগুলো হচ্ছে বাহু, এইগুলো হচ্ছে শীর্ষবিন্দু। এখন আমরা আসি কোণের ক্ষেত্রে। এখানে আমাদের কোণ কয়টি কোণ হবে? এখানে চারটি কোণ হবে। কেন? এই দুইটি বাহু যেখানে মিলিত হয় সেখানে একটি কোণ উৎপন্ন হয়। এই দুইটি বাহু যেখানে মিলিত হয় সেখানে একটি কোণ উৎপন্ন হয়। এখানেও একই রকম, এখানেও একই রকম। তাহলে একটি চতুর্ভুজের মধ্যে কয়টি কোণ? চারটি কোণ। তাহলে আমরা যদি এখন এই চারটি কোণের নাম লিখতে যাই তাহলে কিভাবে লিখব? তাহলে আমরা যদি সবার প্রথমে এই কোণের নাম লিখি তাহলে আমরা এ লিখব। তাহলে এ থাকবে মাঝখানে, তার দুই দিকে দুইটা নাম থাকবে। আমরা কোণের ক্ষেত্রে কিন্তু শিখে আসছি, তাহলে দুই দিকে দুইটা নাম। তাহলে এ, এদিকে কি? সি, আর এদিকে বি। তাহলে আমরা যদি এখন এভাবে লিখি যে সি এ বি, তাহলে এই কোণের নাম কি? সি এ বি। মূলত যেটি কোণ সেই অক্ষরটি থাকে মাঝখানে, তাহলে কোণ সি এ বি। তাহলে এখানে এই কোণকে বোঝানো হচ্ছে। এই কোণের নাম কি হবে? আমরা এখানের মধ্যে মাঝখানে বি লিখব, তার দুই দিকে দুইটা নাম লিখব, বি, তার এইদিকে এ, এইদিকে ডি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে কোণ এ বি ডি, এটার নাম হবে এ সি ডি। এবং সর্বশেষ এই
কোণের নাম হবে সিডিবি অথবা বিডিসি। তাহলে এখানে আমরা চারটা কোণ লিখলাম, এগুলো হচ্ছে কোণের নাম। তাহলে আমরা কি দেখলাম, একটা চতুর্ভুজের মধ্যে চারটি বাহু থাকে, চারটি শীর্ষবিন্দু থাকে এবং চারটি কোণ থাকে। আর এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের এই যে শীর্ষবিন্দুগুলো, একটি বিন্দু ঠিক তার বিপরীত বিন্দুতে যে রেখার মাধ্যমে সংযুক্ত হয়, একটু খেয়াল করবেন, একটি বিন্দু তার অপর বিন্দু বিপরীত বিন্দুতে, একটি বিন্দু বিপরীত বিন্দুতে যে রেখার মাধ্যমে সংযুক্ত হয় তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো কর্ণ। তাহলে এটি একটি কর্ণ, এই বিন্দু তার বিপরীত বিন্দু এখানে সংযুক্ত হবে যে রেখার মাধ্যমে, তাকে আমরা কি বলবো, কর্ণ। তাহলে একটি চতুর্ভুজের মধ্যে কয়টি কর্ণ থাকে, দুইটি কর্ণ থাকে। তাহলে একটি কর্ণের নাম হচ্ছে বিসি কর্ণ এবং আরেকটি কর্ণের নাম হচ্ছে এডি কর্ণ। তাহলে কয়টি কর্ণ, দুইটি কর্ণ। তাহলে আমরা চতুর্ভুজ নিয়ে আলোচনা করলাম, এখন আমরা বিস্তারিত বলি। চতুর্ভুজের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলবো, চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলা হয় এবং চতুর্ভুজের মধ্যে এই যে চারটি রেখাংশ, এই চারটি রেখাংশের প্রত্যেকটিকে বাহু বলা হয়। তাহলে একটি চতুর্ভুজের চারটি বাহু থাকে। তাহলে এই চতুর্ভুজকে আমরা এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, ছোট্ট করে একটা চতুর্ভুজের বক্সের মতো দিব, চতুর্ভুজ, চতুর্ভুজ এবিসিডি। এখন এই চতুর্ভুজের মধ্যে চারটি বাহু রয়েছে, আমরা চারটি বাহুর নাম লিখলাম। চতুর্ভুজের মধ্যে চারটি শীর্ষবিন্দু রয়েছে, এই শীর্ষবিন্দুকে আমরা কৌণিক বিন্দু হিসেবে বলতে পারি। তাহলে চারটি শীর্ষবিন্দু রয়েছে এবং চারটি কোণ রয়েছে, আমরা সবগুলোর নাম লিখলাম। আর কর্ণ, কর্ণ কি, একটি বিন্দু ঠিক তার বিপরীত বিন্দুতে যে রেখার মাধ্যমে সংযুক্ত হয় এটিকে আমরা বলি কর্ণ। তাহলে একটি চতুর্ভুজের মধ্যে দুইটি কর্ণ রয়েছে, এই কর্ণদ্বয়ের নামও আমরা লিখে দিলাম। তাহলে আমরা এখন আলোচনা করব সামান্তরিক এই টপিকসটি নিয়ে। কিন্তু এই সামান্তরিক এই বোঝানোর আগে আমরা চতুর্ভুজ যে করলাম সেখানে আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে একটি চতুর্ভুজের মধ্যে যে চারটি কোণ থাকে, এই চারটি কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। আমরা যখন ত্রিভুজ শিখেছিলাম তখন আমরা কি বলেছিলাম, যে একটি ত্রিভুজের মধ্যে যে তিনটি কোণ থাকে সেই তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ঠিক একই রকমভাবে চতুর্ভুজের মধ্যে যে চারটি কোণ থাকে এই চারটি কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ চতুর্ভুজের চার কোণের যোগফল 360 ডিগ্রি। আমরা এখন সামান্তরিক নিয়ে শিখব। সামান্তরিক কি? সামান্তরিক বলতে বোঝানো হয় যে চতুর্ভুজের, কেন বলা হলো, তার কারণ সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ এই সবগুলোই কিন্তু এক এক রকমের চতুর্ভুজ। আমরা ত্রিভুজের ক্ষেত্রে যেমন শিখেছি বিভিন্ন রকমের ত্রিভুজ, একই রকমভাবে চতুর্ভুজেরও বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে চতুর্ভুজ বিভিন্ন রকমের। সামান্তরিক একটা চতুর্ভুজ, রম্বস একটা চতুর্ভুজ, আয়ত, বর্গ এগুলো এক এক রকমের চতুর্ভুজ, অর্থাৎ এগুলোর শুধু বৈশিষ্ট্যগুলো ভিন্ন ভিন্ন হবে, যার কারণে এগুলো নাম ভিন্ন ভিন্ন। তাহলে এখন আমরা শিখব সামান্তরিক। তাহলে সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে সমান আরেকটা হচ্ছে সমান্তরাল। কোনগুলো? বিপরীত বাহুগুলো। তাহলে এখানে আমরা একটা চতুর্ভুজ আঁকি, একটা চিত্র আঁকবো এখন। তাহলে এই যে আমরা একটা চিত্র আঁকলাম, এই চিত্রের আমরা একটা নাম দিই যে এ বি এবং সিডি। তাহলে এই চতুর্ভুজের নাম কি হবে? চতুর্ভুজ এ বি সিডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের মধ্যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এখন সমান বোঝানোর আগে সমান্তরালটা বুঝে নিই। সমান্তরাল বলতে কি বোঝায়? সমান্তরাল বলতে বোঝানো হয় যে মধ্যবর্তী দূরত্ব সমান থাকবে। আমরা কিন্তু সমান্তরাল রেখা শিখে আসছি। তাহলে এই যে বাহুটা সিডি বাহু, এই সিডি বাহুর বিপরীত বাহু কোনটা? ঠিক তার উল্টা দিকে যেই বাহুটা রয়েছে। তাহলে সিডি বাহুর বিপরীত বাহু হচ্ছে এবি বাহু এবং এই দুইটি বাহু সমান্তরাল, অর্থাৎ এই দুইটি বাহুর মাঝখানে দূরত্ব সমান। এই দুইটি বাহুর মাঝখানে দূরত্ব সমান অর্থাৎ সমান্তরাল। ঠিক আছে, আমরা সমান্তরাল বুঝলাম, এখন সমান এটা বুঝবো। সেটা হচ্ছে সিডি বাহু যতটুকু এবি বাহু ততটুকুই হবে। সামান্তরিকের ক্ষেত্রে একটি বাহুর বিপরীত বাহু সমান হবে, বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে সিডি বাহুর বিপরীত বাহু হচ্ছে এবি বাহু, সমান হবে। আবার এসি বাহুর বিপরীত বাহু হচ্ছে বিডি বাহু, তাহলে এরাও সমান হবে। এবং এসি বাহু এবং বিডি বাহু এই দুইটি বাহুর মধ্যবর্তী দূরত্ব সমান, অর্থাৎ তারা সমান্তরাল রেখা। তাহলে আমরা কি বুঝলাম? সামান্তরিক বলতে এটা একটা চতুর্ভুজ, যেহেতু এখানে চারটা রেখাংশ রয়েছে, চারটা বাহু রয়েছে, তাহলে এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের মধ্যে
বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এই যে বিপরীত বাহু তারা সমান্তরাল, আবার এই যে বিপরীত বাহু তারাও সমান্তরাল। সামান্তরিক বলতে বোঝানো হয় যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এখন এই যে সামান্তরিকের মধ্যে চারটা কোণ, এই চারটা কোণ সমষ্টি হবে 360 ডিগ্রি। সামান্তরিকের ক্ষেত্রে আরেকটা তথ্য, সেটা হচ্ছে সামান্তরিকের বিপরীত কোণগুলো, এই যে কোণ সি, এই কোণ সি এর বিপরীত কোণ কোনটা? ঠিক তার বিপরীত দিকে যেই কোণটা অবস্থান করতেছে, কোণ বি, এটা হচ্ছে বিপরীত কোণ। সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোণগুলো সমান হয়। সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো যেমন সমান হয়, একই রকমভাবে বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এই যে বিপরীত কোণ সমান, একই রকমভাবে এই কোণ ডি এর বিপরীত কোণ হচ্ছে কোণ এ, এটাও সমান। তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, বিপরীত কোণগুলো সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে সামান্তরিক বলতে কি বোঝায় আশা করি আমরা বুঝতে পারলাম। এখন সামান্তরিকের আমরা এই একটি শীর্ষবিন্দু থেকে আরেকটি শীর্ষবিন্দু পর্যন্ত যদি আমরা সংযোগ করি, এটিকে বলা হয় কর্ণ। আবার একই রকমভাবে যদি সংযোগ করি তাহলে এটি আরও একটি কর্ণ। তাহলে একটি সামান্তরিকের মধ্যে কয়টি কর্ণ? দুইটি কর্ণ। এই একটি কর্ণ এবং আরও একটি কর্ণ, দুইটি কর্ণ। এবং এই দুইটি কর্ণ, একটি কর্ণকে যখন আরেকটি কর্ণ ছেদ করে তখন সমদ্বিখণ্ডিত হয়ে যায়, কর্ণটি সমদ্বিখণ্ডিত হয়ে যায়। অর্থাৎ এই যে আগে যে কর্ণটি রয়েছে এটি এদিকেও সমান এদিকেও সমান হয়ে যায়, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে ফেলে। একই রকমভাবে আমরা যদি এটাকে হিসাব করি যে এটা আগে থেকে রয়েছে, এই কর্ণটি আমরা এখন আঁকবো, তাহলে এটি আগের যেই কর্ণ তাকে সমান দুই ভাগে বিভক্ত করে ফেলে, অর্থাৎ কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে ফেলে। যেখানে ছেদ করে সেই ছেদ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা সামান্তরিক বলতে কি বোঝাই আমরা বুঝতে পারলাম। একটা সামান্তরিকের মধ্যে দুইটি কর্ণ থাকে। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে এবং সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। সামান্তরিকের মধ্যে দুইটি কর্ণ থাকে এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা সামান্তরিক শিখলাম। এখন আমরা শিখব রম্বস নিয়ে। রম্বস হচ্ছে যে রম্বস এক ধরনের সামান্তরিক, কিন্তু এটার মধ্যে একটা আলাদা একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে রম্বসের সবগুলো বাহু সমান হয়। সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হয়, আর রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহু না, শুধু একেবারে সবগুলো বাহুই সমান হয়। তাহলে আমরা এখন এখানে একটা চিত্র আঁকবো রম্বসের। তাহলে এখানে আমরা একটা রম্বসের চিত্র আঁকলাম, এ বি সি ডি, আমরা এই রম্বসের নাম দিলাম একটি রম্বস এ বি সি ডি। তাহলে এই রম্বসের মধ্যে আমরা যে বাহুগুলো আঁকলাম সবগুলো বাহু সমান, এটা আমরা অনুমান করে এঁকে নিলাম। আমরা যখন খাতায় আঁকবো তখন অবশ্যই স্কেল দিয়ে মেপে তারপরে আঁকবো। তাহলে এই যে রম্বস, এই রম্বসের প্রতিটি বাহু সমান হবে এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, অর্থাৎ এই বাহু তার বিপরীত বাহু তাদের মাঝখানে সমান দূরত্ব থাকবে, অর্থাৎ সমান্তরাল। এই বাহু এবং তার বিপরীত বাহু তাদের মাঝখানে সমান দূরত্ব থাকবে, অর্থাৎ সমান্তরাল। তাহলে এটি একটি রম্বস, কিন্তু এটি এক ধরনের সামান্তরিক, কারণ সামান্তরিকের যে বৈশিষ্ট্যগুলো সবগুলো বৈশিষ্ট্য এখানে রয়েছে, শুধু একটা মাত্র বৈশিষ্ট্য অতিরিক্ত, সেটা হচ্ছে রম্বসের সবগুলো বাহু সমান হয় এবং রম্বসের বিপরীত কোণগুলো সমান হবে। এটা সামান্তরিকের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য রয়েছে, রম্বসের বিপরীত কোণগুলো সমান, রম্বসের প্রতিটি বাহু সমান, রম্বসের যে কর্ণ হবে এই কর্ণগুলো, দুইটি কর্ণ কিন্তু সমান না, কিন্তু এই দুইটি কর্ণ তাদেরকে মাঝখান দিয়ে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কর্ণটি যখন ছেদ করে তখন এই কর্ণটি সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একই রকমভাবে এই কর্ণটিকে যখন এই কর্ণ ছেদ করে তখন এই কর্ণটি সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং তারা যেখানে ছেদ করে সেখানে প্রতিটি সমকোণে বিভক্ত হয়। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানেও 90 ডিগ্রি হয়, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, অর্থাৎ এখানে প্রতিটি 90 ডিগ্রি করে উৎপন্ন হয়। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তাহলে আমরা রম্বস কি সেটা আমরা শিখলাম। রম্বস হচ্ছে এমন একটি সামান্তরিক যার প্রতিটি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, বিপরীত কোণগুলো সমান, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত
করে। তাহলে রম্বস আমরা শিখে নিলাম। এখন আমরা আলোচনা করব আয়ত নিয়ে। তাহলে আয়ত কি? আয়ত হচ্ছে এক ধরনের সামান্তরিক, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, তাই আয়ত। এখন আপনারা ভাবতে পারেন যে একটি কোণ সমকোণ হলেই সেটা আয়ত, বাকি কোণগুলো কি হবে? মনে রাখতে হবে সামান্তরিকের যদি একটি কোণ সমকোণ হয়, বাকি তিনটি কোণ অটোমেটিক সমকোণ হয়ে যাবে। কারণ সামান্তরিকের যে শর্তগুলো কি? শর্তগুলো হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হয় এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, অর্থাৎ দূরত্ব সমান থাকে। তাহলে আমরা যদি এখানে একটা চিত্র আঁকি আয়তের, তাহলে আমরা একটা আয়তের চিত্র আঁকলাম। তাহলে এটি একটি সামান্তরিক, আমরা বলতে পারি যে একটি সামান্তরিক। এই সামান্তরিকের এখানে যে কোণটা আমরা তৈরি করলাম, এই কোণটা সমকোণ। তাহলে একটি কোণ যদি সমকোণ হয়, বাকি সবগুলো কোণ সমকোণ হয়ে যাবে। কিভাবে? তা হচ্ছে এখানে সমকোণ আঁকার কারণে এই যে বাহুটা, এই বাহুটার আমরা এখানে যেই বাহুটা আঁকবো অবশ্যই দূরত্ব কিন্তু সমান হইতে হবে। অর্থাৎ এখানে যেই বাহুটা আঁকলাম, এখানে কিন্তু একটা বাহু বাঁকা করে আঁকতে পারবো না, তাহলে সমান্তরাল হবে না। আমরা এখানে সোজা করে আঁকার কারণে এখানেও আমাদেরকে একটা সোজা করে বাহু আঁকতে হবে, যার কারণে এই দুই বাহুর মাঝখানে দূরত্ব সমান থাকবে। তাহলে এখানে যদি আমরা সমকোণ আঁকি, তাহলে এখানেও অটোমেটিক সমকোণ আঁকতে হবে, কারণ সমকোণ না আঁকলে এই বাহুটা বাঁকা হয়ে যাবে, সোজা হবে না। তাহলে এখানে সমকোণ আঁকতে হবে। আবার সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এই কোণ যত হবে তার বিপরীত কোণ তত হবে। তাহলে এটা তো 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। এটা 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। তাহলে আয়তের আমরা কি জানি? আয়তের সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তাকে আমরা আয়ত বলবো। আবার আরেকভাবে বলতে পারি যে আয়ত হলো এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ। আয়ত হলো এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে আয়ত আমরা কি বলবো? আয়ত হচ্ছে এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আয়তের কিন্তু সবগুলো বাহু সমান থাকে না, আয়তের বিপরীত বাহুগুলো সমান থাকে, বিপরীত বাহুগুলো সমান থাকে এবং সমান্তরাল থাকে। তাহলে আয়ত আমরা শিখলাম। এখন আয়তের যে কর্ণগুলো, আমরা যদি এখন এখানে কর্ণ আঁকি, একটি কর্ণ এবং এখানেও একটি কর্ণ আঁকলাম। সবার প্রথমে আমরা একটা আয়তের নাম দেই ABCD, একটি আয়ত। এই আয়তের আমরা দুইটি কর্ণ, একটি কর্ণ হচ্ছে AD কর্ণ আর একটি কর্ণ হচ্ছে BC কর্ণ। তাহলে এই যে দুইটি কর্ণ আঁকলাম, এই দুইটি কর্ণ উভয়ই সমান হবে, কর্ণ দুইটি পরস্পর সমান এবং এই দুইটি কর্ণ তারা যেখানে ছেদ করে সমদ্বিখণ্ডিত হয়ে যায়। একটি কর্ণ আরেকটি কর্ণকে যখন ছেদ করে তখন সমদ্বিখণ্ডিত হয়ে যায়, অর্থাৎ আগের যে কর্ণটি রয়েছে সেটি দুই ভাগে ভাগ হয়ে যায়, এই যে কর্ণটি এটিও সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তাহলে আয়তের কর্ণগুলো সমান এবং যখন ছেদ করে তখন তারা সমদ্বিখণ্ডিত হয়। তাহলে আয়ত বলতে আমরা কি বুঝলাম? যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, অথবা আয়ত হলো এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কর্ণদ্বয় সমান এবং যখন তারা একে অপরকে ছেদ করে তখন তারা সমদ্বিখণ্ডিত হয়ে যায়। তাহলে আমরা আয়ত নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব আমাদের সর্বশেষ টপিক, তা হচ্ছে বর্গ নিয়ে। বর্গ কি? বর্গ হচ্ছে এক ধরনের আয়ত, বর্গ এক ধরনের আয়ত, কিন্তু বর্গের ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য অতিরিক্ত। সেটা কি? সেটা হচ্ছে বর্গ হলো এমন একটি আয়ত যার সবগুলো বাহু সমান, সবগুলো বাহু সমান। আয়তের ক্ষেত্রে কিন্তু সবগুলো বাহু সমান হয় না, বিপরীত বাহুগুলো সমান হয় কিন্তু সবগুলো বাহু সমান না। কিন্তু বর্গ এমন একটি আয়ত যার সবগুলো বাহু সমান হয়। আমরা এখানে একটা চিত্র আঁকবো এখন। তাহলে আমরা এখানে একটা বর্গের চিত্র আঁকলাম। তাহলে বর্গ হচ্ছে এমন একটি আয়ত যার সবগুলো বাহু সমান। আমরা এর নাম দিই ABCD। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য নামও দিতে পারেন, বারবারে একই উদাহরণ দেখাচ্ছি ABCD। আপনারা এখানে অন্য নামও দিতে পারেন, PQRS বা অন্য কোনো নাম। তাহলে এই যে আমরা একটা বর্গ আঁকলাম, এই বর্গের নাম হচ্ছে ABCD, একটি বর্গ। এই বর্গের সবগুলো বাহু সমান, AB বাহু, BD বাহু, CD বাহু এবং AC বাহু, সবগুলো বাহু পরস্পর সমান এবং এখানে আমাদের যে কোণগুলো উৎপন্ন হয়েছে এই বর্গের মধ্যে, এই সবগুলো কোণ সমান এবং শুধু সমানই না, সবগুলো সমকোণ।
এটাও একটা বৈশিষ্ট্য যে বর্গের সবগুলো বাহু সমান থাকে এবং এখানে যেই কোণগুলো থাকে প্রত্যেকটি কোণ সমকোণ হয়, যার কারণে তাহলে সমকোণ 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 4 সমকোণ, তাহলে 4 সমকোণ বলতে বোঝানো হয় 360 ডিগ্রি, 90 গুণ 4 অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে বর্গ হচ্ছে এমন একটি আয়ত যার সবগুলো বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল। এই বাহু এবং তার বিপরীত বাহু সমান্তরাল, এই বাহু এবং তার বিপরীত বাহু সমান্তরাল। তাহলে বর্গ হলো এমন একটি আয়ত যার সবগুলো বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ। এবং এই বর্গের মধ্যে যে কর্ণগুলো হবে, এই সিবি একটি কর্ণ এবং এডি একটি কর্ণ, এই যে দুইটি কর্ণ, বর্গের দুইটি কর্ণ পরস্পর সমান হয় এবং এই কর্ণদ্বয় একে অপরকে যখন ছেদ করে তখন তারা সমকোণে সমদ্বিখণ্ডিত হয়ে যায়, অর্থাৎ এই কর্ণটা সমান দুই ভাগে বিভক্ত হয়, এই কর্ণটাও সমান দুই ভাগে বিভক্ত হয় এবং এই ছেদ বিন্দুতে যে কোণগুলো উৎপন্ন হয় এই কোণগুলো সব সমকোণ তৈরি হয়, অর্থাৎ কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বর্গ বলতে কি বোঝায়? বর্গ হলো এমন একটি আয়ত যার সবগুলো বাহু সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, কর্ণদ্বয় পরস্পর সমান এবং কর্ণদ্বয় একে অপরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে আমরা বর্গ সম্পর্কে জানতে পারলাম যে বর্গ কি, কাকে বলে এবং বর্গের বৈশিষ্ট্যগুলো। তাহলে আমরা আজকের পর্বে এই সর্বমোট 22টি টপিকস নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।